আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যা সবাইকে। আমি বোরহান হামজা বলছি, ফাউন্ডার টিভেট প্রফেশনালস নেটওয়ার্ক TPN। স্কিলস ডেভেলপমেন্ট প্রফেশনালসদের নিয়ে গড়া নন প্রফিট সোশ্যাল ওয়েলফেয়ার ভলান্টারি অর্গানাইজেশন টিভেট প্রফেশনাল নেটওয়ার্ক TPN এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। স্কিলস বেসড ইনক্লুসিভ সোসাইটি গড়ার ভিশন নিয়ে এবং স্কিলস ডেভেলপমেন্টের কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব সহকারে গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুসরণ করে একটি ইনক্লুসিভ সাস্টেনেবল সোসাইটি গড়ে তোলার মিশন নিয়ে টিভেট প্রফেশনালস নেটওয়ার্ক TPN গত করোনাকালীন সময়ে 2020 সনের 27 মে তারিখে অনানুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আজকে এখানে উপস্থিত আপনাদের অনেকেই সেই অভিযাত্রার যাত্রী। টিভেট প্রফেশনালস নেটওয়ার্ক TPN শুধুমাত্র একটি পেশাজীবীদের সংগঠনই না, বরং ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কাজে টিভেট প্রফেশনালস নেটওয়ার্ক TPN দক্ষ সমাজ বিনির্মাণের প্রত্যয়ে একটি ইতিবাচক কার্যকরী স্বপ্ন। বিগত প্রায় 3.5 বছরের পথ পরিক্রমায় TPN আজ বাংলাদেশের টিভেট সেক্টরের সকলের হৃদয়ের মণিকোঠায় ভালোবাসার জায়গা করে নিয়েছে। প্রকৃত সত্যি হচ্ছে যে এখানে আমাদের নিজেদের কোনো কৃতিত্ব নেই, বরং আমাদের বহু ভুল ভ্রান্তি থাকার পরেও আপনারা সকলে নিজেদের মহৎ হৃদয়ের ভালোবাসা দ্বারা TPN কে আপন করে নিয়েছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের এই বিশুদ্ধ ভালোবাসা থেকে TPN কে কখনো বঞ্চিত করবেন না। TPN কখনো কোনো ভুল ভ্রান্তি করলে আপনাদের ভালোবাসাপূর্ণ হৃদয় দিয়ে TPN এর ভুলগুলো সংশোধন করাবেন। আমার 2 হাতের কর যুক্ত করে অঞ্জলিপূর্ণ বিনয় ও ভালোবাসা দিয়ে আপনাদের সকলের কাছে এই মিনতি করছি। TPN এর সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য আমাদের একটি ভালোবাসার টিম রয়েছে। 33 জনের সেই ভালোবাসার টিমের নাম আমরা দিয়েছি TPN পাওয়ার ফোর্স। টিমের সকলের জন্য অফুরান ভালোবাসা ও কৃতজ্ঞতা। এই টিমে ব্যাক স্টপিং এর মাধ্যমে আমরা সকলে মিলেমিশে সব কাজ বাস্তবায়ন করে থাকি। এটা আমাদের আনন্দের জায়গা। সেই আনন্দ ধামে আপনাকেও আন্তরিক নিমন্ত্রণ। টিভেট প্রফেশনালস নেটওয়ার্ক TPN এর ফাউন্ডার হিসেবে আমি একটি ছোট্ট পরিকল্পনার কথা শেয়ার করতে চাই। খুবই অল্প সময়ের মধ্যে আগামী 2-1 বছরের মধ্যে বাস্তবায়ন করার জন্য মাত্র 2টি আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করব। নাম্বার 1, দক্ষতা উন্নয়নে সরকারের পরিকল্পনা বা এজেন্ডা বাস্তবায়নে টিভেট প্রফেশনালস নেটওয়ার্ক TPN সরকারের পলিসি বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখতে চায়। নাম্বার 2, টিভেট প্রফেশনাল নেটওয়ার্ক TPN বাংলাদেশের টিভেট ইকোসিস্টেমের স্থায়ী অংশীদার হয়ে কাজ করতে চায়। এই আশাবাদ ব্যক্ত করে আমার ইনফরমাল কথা এখানেই শেষ করছি। আজকের পুরো প্রোগ্রাম পরিচালনা করার জন্য আমাদের আজকের প্রোগ্রামের 2 জন MC, মাস্টার অফ সিরিমনি প্রিয় খন্দকার আব্দুল্লাহ মাহমুদ ভাই এবং প্রিয় মরিয়ম আপার কাছে ফ্লোর হস্তান্তর করছি। আজকের প্রোগ্রামের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথেই আছি, ব্যাক স্টপার হিসেবে কোঅর্ডিনেশনের কাজে যুক্ত থাকব। ধন্যবাদ সবাইকে। ওভার টু খন্দকার আব্দুল্লাহ মাহমুদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ বোরহান হামজা ভাইকে একটি সুন্দরভাবে আমাদের TPN সম্পর্কে বলে আমাদের সকল অতিথিদের কে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে প্রোগ্রাম শুরু করার জন্য। প্রোগ্রামের শুরুতে আমি আমার পরিচয় দিই। আমি খন্দকার আব্দুল্লাহ মাহমুদ। আমি ডেপুটি প্রোগ্রাম অফিসার টিভেট এন্ড স্কিলস ডেভেলপমেন্ট হিসেবে ইউসেফ বাংলাদেশে কর্মরত আছি। আমি বিগত 6 বছর যাবৎ স্কিলস ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি আপনাদের সকলের সাথে। তো আজকের প্রোগ্রামের আমাদের যে প্রতিপাদ্য প্রমোটিং এন্টারপ্রেনিউরশিপ থ্রু টিভেট ইন বাংলাদেশ, এটি মূলত গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ উইক 2023কে সেলিব্রেশন করার জন্য আমাদের টিভেট প্রফেশনাল নেটওয়ার্কের আয়োজন। বিগত বছরও আমরা এই প্রোগ্রামটা আয়োজন করেছিলাম। তো আমার সাথে আপনাদের এখানে আরেকজন MC হিসেবে কাজ করছেন আমাদের সকলের প্রিয় মারিয়াম আক্তার আপা। আমি মারিয়াম আক্তার আপাকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ মাহমুদ ভাই, আব্দুল্লাহ মাহমুদ ভাই। আমি আসলে একটু আগেই বলেছিলাম, তো তারপরে আমি একটু বলি। আমি প্রিয় মাস্টার, আমি আসলে মানে প্রায় 25 ইয়ার্স ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি। আমি প্রথমে সিএমএস এ কাজ করেছি, তারপরে ব্র্যাকে, তারপরে ইউনিসেফ বাংলাদেশে, দেন লাস্ট আমি কক্সবাজারেও কাজ করে এসেছি। এখন আসলে ফ্রিল্যান্সিং কাজ করছি, কোনো অর্গানাইজেশনের সাথে সরাসরি যুক্ত হয়ে না, যখন যেভাবে কাজ করতে পারছি করছি। এই হচ্ছে আমার পরিচয়। আর আমি টিপিএন এর একজন মেম্বার। এই যে বোরহান ভাই যেটা বলেছেন যে 33 জন যে একটা ফোর্স গঠন করা হয়েছে, সেটার একটা মানে ভলেন্টারি কাজ করার চেষ্টা করছি বোরহান ভাইদের টিমের সাথে। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আসলে আমার কাজটা একটু আমি বলি। যদিও আমি আর মাহমুদ ভাই পুরো প্রোগ্রামটাকে হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি মারিয়াম আপাকে আমি সাহায্য করছি। ওকে, আমাদের ইভেন্ট শিডিউল হিসাবে আমাদের প্রথমে একটা ওয়েলকাম স্পিচ থাকবে। আমাদের সম্মানিত এস.এম. শাহজাহান স্যার, ডেপুটি ডাইরেক্টর বিটিবি স্যার, আমাদের টিপিএন এর পক্ষ থেকে ওয়েলকাম স্পিচ দিবেন। এর পরবর্তীতে আমাদের টিভেট প্রফেশনাল নেটওয়ার্কের অ্যাক্টিভিটির উপরে একটি ভিডিও প্রদর্শন করবেন আমাদের সকলের প্রিয় টিপিএন এর সদস্য আমির হোসেন রাজীব ভাই। এর পরবর্তীতে আমাদের কিনোট প্রেজেন্ট করবেন আমাদের প্রিয় এনামুল হক ভাই, ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর আইডিবি আরটিআই। এরপরে আমাদের ইন্টারন্যাশনাল এসএমই ডেভেলপমেন্ট স্পেশালিস্ট গুঞ্জন আইএলও থেকে, উনি প্রেজেন্ট করবেন এন্টারপ্রেনিউরশিপ ইন টিভেট গ্লোবাল কনটেক্সট এই বিষয়ের উপরে। এর পরবর্তীতে আমাদের ডক্টর রুবিনা হোসেন, উনি উমেন লিডারশিপ জেন বাংলাদেশের পক্ষ থেকে প্রেজেন্ট করবেন ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ইন টিভেট এই বিষয়ে। এরপরে আমাদের আইডিইবি অর্থাৎ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সম্মানিত সভাপতি এ.কে.এম. হামিদ স্যার প্রেজেন্ট করবেন এন্টারপ্রেনিউরিয়াল ইকোসিস্টেম ইন বাংলাদেশ কারেন্ট প্র্যাকটিসেস ফর টিভেট এই বিষয়ে। তারপরে আমাদের সকলের কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং কারিগরি শিক্ষার একজন অভিভাবক আমাদের আকবর আলী খান স্যার, তিনি এন্টারপ্রেনিউরশিপ ইন টিভেট সাকসেস স্টোরিজ অ্যান্ড পার্সোনাল এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন। এরপরে আমাদের বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত শিক্ষা উদ্যোক্তা এবং একজন সফল ব্যবসায়ী এমডি সবুর খান স্যার, উনি ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং জেন বাংলাদেশের পক্ষ থেকে উনি এম্পাওয়ারিং টিভেট গ্রাজুয়েটস টু ড্রাইভ এন্টারপ্রেনিউরশিপ ফর ইকোনমিক গ্রোথ এই বিষয়ে উনি আমাদের সাথে কথা বলবেন। এরপরে এম এস হাফসা বেগম, জয়েন্ট সেক্রেটারি টিএমইডি, উনি সাকসেস ফ্যাক্টর ফর টিভেট এন্টারপ্রেনিউরস এই বিষয়ে আলোচনা করবেন। আমাদের বিএমইটি থেকে আছে এমডি আশরাফুল ইসলাম স্যার, উনি টিভেট এন্টারপ্রেনিউরশিপ এ কল ফর অ্যাকশন ফর রিটার্নিং মাইগ্রেন্টস অ্যান্ড ওভারসিজ এন্টারপ্রেনিউরশিপ এই বিষয়ে উনি আলোচনা করবেন। আমাদের টিভেটের চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ইন টিভেট এন্টারপ্রেনিউরশিপ ফর পলিটেকনিক অ্যান্ড টিএসসি বিষয়ে আলোচনা করবেন সম্মানিত জয়েন্ট সেক্রেটারি ডিজিডিটি আমাদের AYM জিয়াউদ্দিন আল মামুন স্যার। এর পরবর্তীতে আমাদের এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে ম্যানেজিং ডাইরেক্টর এমডি মুফিজুর রহমান স্যার আলোচনা করবেন রোল অফ এসএমই ফর টিভেট এন্টারপ্রেনিউরশিপ ইনোভেশন অ্যান্ড টেকনোপ্রেনিউরশিপ। এর পরবর্তীতে আমাদের আমাদের 3 জন সফল উদ্যোক্তা আছেন যারা টিভেট থেকে লেখাপড়া করে উদ্যোক্তা হয়েছেন। তারা তাদের সাফল্যের কথা আমাদের সাথে শেয়ার করবেন। এবং এভাবে আমাদের সর্বশেষে আমাদের প্রধান অতিথি আমাদের সিনিয়র সেক্রেটারি বিডার, উনি স্যারের পক্ষ থেকে একজন প্রতিনিধি আমাদের এখানে প্রেজেন্ট করবেন।
প্রধান অতিথির বক্তব্য দিবেন, এবং সর্বশেষে আমাদের খোরশেদ আলম স্যার, আমাদের সেশন চেয়ার, আজকের সেশনের চেয়ার, সাবেক সিইও এনএসডিসি এবং বর্তমানে সিনিয়র টিভেট অ্যাডভাইজার ওয়ার্ল্ড ব্যাংকের স্যার, পলিসি অ্যাডভোকেসি, বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড রিকমেন্ডেশন ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ইন টিভেট ফর বাংলাদেশ, এই বিষয়ে উনি কথা বলবেন। এবং সর্বশেষে আমাদের মোহাম্মদ আনিসুজ্জামান, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আইএলও, উনি ভোট অফ থ্যাঙ্কস এবং ক্লোজিং করবেন আমাদের প্রোগ্রামটা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আমাদের ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য আমাদের সকলের সম্মানিত বিটিইবির ডেপুটি ডাইরেক্টর এস.এম. শাহজাহান স্যারকে অনুরোধ জানাচ্ছি। ওভার টু শাহজাহান স্যার। ধন্যবাদ খন্দকার মাহমুদ। শুভ সন্ধ্যা। আজকের টিপিএন কর্তৃক আয়োজিত গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক 2023 উপলক্ষে যে প্রতিপাদ্য নিয়ে আমরা শুরু করেছি সেটা হলো প্রমোটিং এন্টারপ্রেনারশিপ থ্রু টিবেট ইন বাংলাদেশ। এই প্রোগ্রামে আমাদের বিভিন্ন পর্যায়ের যেসব কর্মকর্তা বৃন্দ এখানে উপস্থিত আছেন, আমরা বড় একটা সিরিয়াল হয়ে যায় যেহেতু অনেক উপস্থাপক আছেন, তাদের আমরা জ্ঞানগর্ভ কথা শুনবো যেগুলো আমাদের লার্নিং বা চলার পথ সহায়ক হবে। সেখানে হয়তো সকলের নাম বলছি না, তবে আজকের এই সভায় যে সভাপতিত্ব করছেন আমাদের এপিএম খোরশেদ আলম স্যার, যিনি এখন ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করছেন, এবং সর্বশেষ যে আমাদের এখানে যারা উপস্থিত আছেন, তা আমি খুব বেশি আনন্দিত হয়েছি যে আমাদের টিএবিডির জয়েন্ট সেক্রেটারি স্যার এবং আমাদের এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন। ওনার এই কারিগরি শিক্ষা এবং প্রফেশনে যে ওনার আগ্রহ, এটা আসলে যোগদান থেকে প্রকাশ পেল। সে কারণে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং অথবা এই সেক্টরের ভূমিকা রাখতে পারবে। আর যেসব সিনিয়র ব্যক্তিবর্গ যেমন এসএমই ফাউন্ডেশন, বিএমইটি, ডিটি এখান থেকে যারা যুক্ত হয়েছেন, এবং সর্বোপরি আমাদের যে আইডিবির প্রেসিডেন্ট স্যার, যিনি সর্বদাই এই কারিগরি শিক্ষা সম্প্রসারণ উন্নয়নের জন্য ভাবেন এবং তিনিও এখানে যুক্ত হয়েছেন। তো আমি এই সকলকে আমাদের এই ওয়েবিনারে বা টিপিএন কর্তৃক আয়োজিত এই ওয়েবিনারে আমি স্বাগত জানাই। কারণ এই ওয়েবিনারের মাধ্যমে আমরা আমাদের কারিগরি শিক্ষা সম্প্রসারণ উন্নয়ন ইত্যাদির বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত জেনে আমরা আমাদের নিজেদের ধারণাটাকে শানিত করি এবং অথবা এর প্রয়োগের মাধ্যমে কারিগরি শিক্ষা উন্নয়ন তথা সরকারের যে লক্ষ্য 41 উন্নত বাংলাদেশ গড়ে তোলা, সেই লক্ষ্যের দিকে সহায়তা করার জন্য আমরা এখানে কাজ করে থাকি। তো এখানে যে বিষয়গুলো আসছে, যে এন্টারপ্রেনারশিপের যে বিষয়টা আসছে, এন্টারপ্রেনারশিপ এটা এডুকেশনের মাধ্যমে অথবা আমরা কিছুটা ধারণা তাদেরকে দিতে পারি। তো আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে এখন আমাদের বাংলাদেশে ওয়ার্কিং এজ পপুলেশন প্রায় 64%। তো এই 64% ওয়ার্কিং এজ পপুলেশন যারা আছে, তাদেরকে আমাকে তৈরি করতে হবে দেশের উন্নয়নের জন্য, এবং তাদের এই উদ্যোক্তা হিসাবে যদি তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাদেরকে যদি সেখানে আগ্রহ করে তুলতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের ইকোনমিক গ্রোথে বা জব ক্রিয়েশনে একটা বড় ভূমিকা রাখতে পারবে, বড় কন্ট্রিবিউশন তারা করতে পারবে। এবং আমাদের এই যুব সমাজ অথবা নতুন নতুন বিজনেস আইডিয়া এবং নতুন নতুন ইনোভেশনকে নিয়ে তারা আমাদের এই কাজগুলো করতে পারবেন, তাতে আমাদের নতুন এমপ্লয়মেন্টের অপরচুনিটি তৈরি হবে। কারণ একজন উদ্যোক্তা শুধু নিজে কাজ করবে না, উনি অনেক লোককেও সেখানে কাজের জন্য নিয়োজিত করবেন, সেখানে তার একটা সকল বাস্তবায়ন এখানে সেটা পাবে আপনি। আর এই এন্টারপ্রেনারশিপের বিষয়ে যদি বলতে গেলে, এখানে আমাদের যেহেতু এই কনসেপ্টটা আমরা অনেক আগ থেকে একটু একটু করে শুরু করলেও ইদানিং কিন্তু আমাদের এই কনসেপ্টটা একটু জোরালো ভাবে আমরা আমাদের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের ভিতরে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি, যে একজন লোক শুধুমাত্র কোনো একটা প্রশিক্ষণ নিয়েই তার একটা জবের জন্য রেডি হবেন অথবা চাকরির জন্য রেডি হবেন, তা সে যাতে উদ্যোক্তা করে তুলতে পারেন, সেইগুলো আমরা চেষ্টা করছি। সে কারণের জন্য যে যেসব চ্যালেঞ্জ গুলো আছে বা আমাদের সোশ্যাল বা এনভায়রনমেন্টাল যেসব চ্যালেঞ্জ গুলো আছে, সেই চ্যালেঞ্জ গুলো কিন্তু আমাদের ধারণা আসতেছে। আমরা বিভিন্ন বক্তার আলোচনা বা বিভিন্ন পর্যায় থেকে আমরা এগুলো জানতে পারছি, এবং সেগুলোকে বিবেচনায় নিয়ে কিভাবে এটাকে সফলভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো আমরা বলতে পারছি।
আর এই এন্টারপ্রেনারশিপের বিষয়টা শুধুমাত্র যে শুধু একজনকে কর্মের উপযুক্ত করবে বা তাকে কোনো একটা বিজনেসম্যান তৈরি করে দিবে তা নয়, কিন্তু তার এই এন্টারপ্রেনারশিপ বিষয়টা কিন্তু আমাদের সোশ্যাল প্রোগ্রেস বা আমার কোনো ইকোনমিক গ্রোথ বা কোনো পার্সোনাল যে ব্যক্তিগত যে পূর্ণতা লাভ করার জন্য হয়তো বা সহায়তা হিসাবে বা একটা পাওয়ারফুল টুলস হিসাবে হয়তো বা কাজ করতে পারবে। তো আমরা যদি এটাকে টিবেটের সাথে রিলেট করতে চাই যে আসলে টিবেট এখানে কি ভূমিকা করতে নিতে পারে আর বাংলাদেশের প্রেক্ষাপটে এর কি করার সুযোগ আছে, সেখানে আমি মনে করি যে আমাদের যদি এই যে ফিউচার যে টিবেট এন্টারপ্রেনারশিপ যেগুলো আমরা যেগুলো প্রমোট করার চেষ্টা করছি, যেমন কারিকুলাম ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব জায়গায় এগুলো নেওয়া, ট্রেনিং এর ভিতরে ইনকর্পোরেট করা, সে বিষয়ে যেমন আমরা কাজ করছি। তো এখানে আমাদের যদি বলি যে এই এন্টারপ্রেনারশিপ বিষয়গুলো আমাদের কারিকুলামে যদি লং কোর্স বা শর্ট কোর্স যেগুলো টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আওতাধীনে চলছে, তার ভিতরেও কিন্তু আমরা এগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করছি। কারণ এরা তাইলে একজন প্রশিক্ষিত ব্যক্তি, একজন টিবেট গ্রাজুয়েট, সে কিন্তু অনেক লোককেই কাজ দিতে পারবে এবং অনেক লোককেই কিন্তু সে তৈরি করতে পারবে, দেশে তার চেহারাও পরিবর্তন আসবে দেশে। এখানে ট্রাইবাল ইকোসিস্টেম আমরা তৈরি করতে চাই, তাহলে এটা সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট করা প্রয়োজন হবে। আমরা জানি যে গভর্নমেন্টের অনেক ইনিশিয়েটিভ এখানে আছে। আমরা আমাদের এই যে এন্টারপ্রেনারশিপ ট্রেনিং দেওয়ার ব্যাপারে কারিকুলাম তৈরি করেছি, আমরা প্রত্যেকটা কারিকুলামের ভিতরে এন্টারপ্রেনারশিপ একটা সাবজেক্ট হিসেবে ইনক্লুড করেছি, যে এখান থেকে লার্নিং পাওয়ার পর তারা কিভাবে কাজগুলো করবে, ফাইন্যান্সিয়াল লিটারেসি কিভাবে আসবে, কিভাবে তাদের রিস্ক টেকিং করতে পারবে, সেই বিষয়গুলো যাতে এখানে বিবেচনা তাদের ধারণায় জন্মে, সে কারণে আমরা সেভাবে সাপোর্ট করছি। এখানে এই এন্টারপ্রেনারশিপ শুধুমাত্র বই পুস্তক ইত্যাদি করলে হবে না। এখানে আমাদের দেশে এখন যে পরিবর্তন গুলো আসতেছে, ডিজিটাল ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে অনেক বছর ধরে, যেখানে দেখা গেল যে এই অনেক নতুন অপরচুনিটি সৃষ্টি হচ্ছে। যেমন আমরা যদি ইকোনমিক্স এর কথা বলি, ফিনটেক্স এর কথা বলি, আমরা যদি উবারের কথা বলি, এখানে দেখেন একদম সকল উদ্যোক্তা শুধু আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে ওইটাকে ইনকর্পোরেট করে কিন্তু সে এখন সকল ব্যবসায়ী হয়ে উঠছে এবং সে সকল ব্যবসা পরিচালনা করতেছে। এবং এই কারণের জন্য দেখা গেছে যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো যে টিবেটে বা টিবেট ইনস্টিটিউট গুলোতে যে ডিজিটাল লিটারেসিটাকে ইনকর্পোরেট করা, কারিকুলাম এটাকে অন্তর্ভুক্ত করা, সেটাকে সফলভাবে জানা ও শেখানো, যাতে আমাদের এই স্কিল ম্যান পাওয়ার বা টিবেট থেকে যারা গ্রাজুয়েট হবে তারা যাতে এই কাজ যথাযথভাবে করতে পারে, বা তারা যেন এখান থেকে একটা ইনোভেটিভ কোনো আইডিয়া নিয়ে, কোনো নতুন আইডিয়া জন্ম নিয়ে করে সে যেন একটা ব্যবসা দাঁড় করতে পারে। এখানে আমরা এই যে উবারের কথা বলি, আমরা ওই বিভিন্ন এখন ঢাকা শহরে আমরা দেখা যাচ্ছে যে অনেক ব্যবসায়ী তৈরি হয়ে গেছে, যারা শুধুমাত্র আমাদের অনলাইন ব্যবসার মাধ্যমে সেই কাজগুলো করছে, কোনো ইনফ্রাস্ট্রাকচার কিছু দরকার হয় না। তবে হ্যাঁ, এখানে সরকারের তরফ থেকে বা আমাদের যেগুলো প্রয়োজন হবে হয়তো বা তাদেরকে ওয়ে আউটটা দেওয়া, কিভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা পেমেন্ট পাবে সেই বিষয়গুলো থাকতে পারে, এবং ইন্ডাস্ট্রির সাথে একটা ডিবেটের একটা কোলাবোরেশন সিস্টেম করবে। কারণ যদি ইনোভেটিভ কোনো বিষয় যদি আমরা করতে চাই, তাহলে দেখা যাবে যে আমাদের এন্টারপ্রেনারিয়াল বা জব প্লেসমেন্টের যে বিষয়গুলো ট্রেবেল গ্রাজুয়েট আসছে, সেখানে আমাদেরকে কাজ করতে হবে। এবং এন্টারপ্রেনারশিপকে প্রমোট করার জন্য আমাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে যে এডুকেশনের বা টিকেট কারিকুলামের বা অনেক সময় মাইন্ডসেট গুলো আছে স্টুডেন্টের ভিতরে, যে আমি চাকরি না করে আমি ব্যবসায়ী হবো। এই বিষয়গুলো ধীরে ধীরে তাদেরকে যদি তৈরি করাতে হয়, সে সেই তৈরি করার জন্য বা তাকে বিজনেস প্ল্যান করার বা বিজনেস মানসিকতা তৈরি করার জন্য ধীরে ধীরে তাদেরকে এই বিষয়ে ধারণা দেওয়া বা জ্ঞান দেওয়ার মাধ্যমে আমরা করতে পারি। তো আমি সর্বোপরি আমি আমার কথা বড় করতে চাই না, কারণ শুরুতে আমি যেসব জ্ঞান জ্ঞানী ব্যক্তিবর্গ বা আমার উচ্চ পর্যায়ে যেসব কর্মকর্তা বৃন্দ আমাদের এখানে যুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে আসলে আমরা শুনবো যে কোন প্রক্রিয়া কোন প্ল্যানে কিভাবে করলে আমাদের এই যে 64% ওয়ার্কিং এজ পপুলেশন যারা এখানে কাজ করছেন, যারা এখন কাজের জন্য উপযুক্ত হয়েছে, এবং আমাদের যে উইন্ডোজ অফ অপরচুনিটি হয়েছে, এগুলো আমাদের 30-32 সাল পর্যন্ত আমাদের এটা থাকবে। এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য শুধু জব নির্ভর না হয়ে আমাদের এই যুব সমাজকে, আমাদের এই ওয়ার্কিং এজ পপুলেশনকে যদি আমরা ডিবেটের মাধ্যমে বা এন্টারপ্রেনারশিপ মাধ্যমে যদি তাদেরকে তৈরি করতে পারি, তারা দেশে বা দেশের বাইরে তারা কন্ট্রিবিউট করতে পারবে।
এবং একটা সাপোর্টিভ ইকোসিস্টেম যদি আমরা তৈরি করতে পারি, তাদের মেন্টরশিপ অফ বিজনেস কাউন্সিলিং এর মাধ্যমে বা নেটওয়ার্ক এর মাধ্যমে যদি আমরা করতে পারি, তো হয়তো বা বিভিন্ন ভাবে আমরা এটাকে আগায় নিয়ে যেতে পারবো। সর্বোপরি বা গভর্নমেন্টের যে বিভিন্ন প্রোগ্রাম গুলো আছে, ইনকিউবেশন সেন্টার তৈরি করা বা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাথে লিঙ্ক করা, সে করেও হয়তো আমাদের টিবেট গ্রাজুয়েটদেরকে বা বিভিন্ন এন্টারপ্রেনারশিপ ভিজিট করার মাধ্যমে সে উদ্বুদ্ধ হবে যে আসলে আমি এরকম একটা নতুন কিছু তৈরি করতে পারি। আর ইনোভেশন টেকনোলজি যেগুলো আছে, যেগুলো এগুলোকে প্রমোট করা, সেই প্রমোট করার বিষয়গুলো আমাদের মাথায় নিতে হবে। তা আমি মনে করি যে একটা সমৃদ্ধশালী যদি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, তাইলে আমাদের যে এন্টারপ্রেনার ইকোসিস্টেম তৈরি করা, তারপরে ইন্ডিভিজুয়ালকে এম্পাওয়ার করা এই বিভিন্ন এন্টারপ্রেনারশিপ বিষয়ে কাজ করার জন্য, এবং কি অপরচুনিটি গুলো আছে সেগুলোকে দেখা, এবং সর্বোপরি ইকোনমিক গ্রোথ এবং ফিউচার নেশনকে বিল্ড আপ করার জন্য আমাদের এই এন্টারপ্রেনারশিপ ট্রেনিং বা টিবেটের সাথে যদি এটাকে যুক্ত করা হয়, বা এই আমাদের এই ইয়ং সমাজকে যদি আমি এন্টারপ্রেনার বা ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি, তাইলে আমাদের দেশের পরিবর্তন হবে। তা আমি আমার কথা শুরুতে আর বড় করতে চাই না। আমি আমাদের উপস্থিত যেসব স্যারেরা এখানে আছেন, তাদের কাছ থেকে আমরা নির্দেশনামূলক এবং দেশের জন্য কি করণীয়, কোন পথে আমরা এগোবো, সেই বিষয়গুলো আমরা সবাই মিলে শুনে জেনে এবং আমাদের এই দেশের উন্নয়নের জন্য সরকারের যে টার্গেট, সে টার্গেটকে ফুলফিল করার জন্য আমরা সচেষ্ট থাকবো, ভূমিকা নিব। এই বলেই আমি আমার এই সকলকে উপস্থিত যে সদস্য যারা আমাদের টিপিএন এর যারা দায়িত্বপ্রাপ্ত কর্মীবৃন্দ, যারা ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতি সপ্তাহে বুধবারে একটা প্রোগ্রাম করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এবং আমাদের যে সিনিয়র স্যারেরা যারা তাদের এই মূল্যবান সময় দিয়ে এখানে যুক্ত হন, এবং যুক্ত হওয়ার পরে তারা তাদের ধারণা বা তাদের জ্ঞান গর্ব বিষয়গুলো আমাদের কাছে উপস্থাপন করেন, যার থেকে আমরা আমার নিজেদেরকে প্রস্তুত করতে পারি এবং দেশের উন্নয়নে কাজ করতে পারি। এই এই জন্য তাদেরকে আমি শুভকামনা জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার সূচনা বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব শাহজাহান স্যারকে তার মূল্যবান বক্তৃতার জন্য। এবং আমরা এর মাধ্যমে, ওনার বক্তৃতার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, গভর্নমেন্টের যে উদ্যোগগুলো আছে এন্টারপ্রেনার তৈরি করার ক্ষেত্রে, সেই উদ্যোগগুলো আমরা মোটামুটি জানতে পেরেছি। এবং আমার যেটা মনে হয় যে আলটিমেটলি আসলে আমাদের যারা গ্রাজুয়েট আছে তারা নিজেরা চাকরি করবে না, তারা চাকরির সুযোগ তৈরি করে দিবে ওনাদের জন্য। এটাই হচ্ছে আমার মনে হয় এন্টারপ্রেনারশিপের একটা বড় বিউটি। এ পর্যায়ে আমি জনাব আমির হোসেন রাজীব ভাইকে ডেকে নিতে চাই। তিনি হচ্ছে টিপিএন অ্যাক্টিভিটিস এর উপর একটি ভিডিও প্রদর্শন করবেন। আজকে টিপিএন এর অ্যাক্টিভিটি আমরা দেখতে পারবো। আসলে বিগত সময়গুলোতে টিপিএন কিভাবে কাজ করছে তার ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিতে পারবো। তো আমি আমির হোসেন রাজীব ভাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ মরিয়ম আপাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং সেই সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ছোট্ট একটা ভিডিও দেখার জন্য। টিপিএন এর আজকে অনেক লম্বা জার্নি, কিন্তু এই লম্বা জার্নিটা আসলে অনেক ছোট ভাবে আমরা একটু ভিডিও প্রদর্শনের মাধ্যমে, ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা একটু দেখে নিতে চাই।
অসংখ্য ধন্যবাদ জনাব আমির হোসেন রাজীব ভাইকে টিভেট প্রফেশনাল নেটওয়ার্কের আমাদের দীর্ঘদিনের অ্যাক্টিভিটি গুলোকে একটি ভিডিও আকারে সকলের সামনে প্রেজেন্ট করার জন্য। আমি এখন আমাদের প্রোগ্রামের মূল কিনোট পেপার প্রেজেন্ট করার জন্য অনুরোধ জানাবো আমাদের সকলের প্রিয় মুখ এমডি ইনামুল হক ভাই, ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর আইডিইবি আরটিআই। এনামুল ভাই দীর্ঘদিন যাবৎ টিভেট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ নিয়ে কাজ করছেন, দেশি বিদেশি বিভিন্ন জায়গায় বাংলাদেশকে উনি রিপ্রেজেন্ট করেন এবং আজকে আমরা আমাদের যে মূল প্রেজেন্টেশনটা প্রমোটিং এন্টারপ্রেনিউরশিপ থ্রু টিভেট এই বিষয়ে এনামুল ভাই আপনাদেরকে প্রেজেন্ট করবেন এখন। এন্ড ওভার টু এনামুল ভাই। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ক্লিয়ার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। অধ্যকার আজকের এই গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ উইক উপলক্ষে আয়োজিত স্পেশাল ওয়েবিনারে শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত রয়েছেন আজকের এই ওয়েবিনারের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন স্তরে বিশেষজ্ঞবৃন্দ এবং উপস্থিত সুধী সকলকে আমার শুভেচ্ছা, সকলকে শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। আমি আমার আজকের এই গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ উইক উপলক্ষে একটি ছোট্ট প্রেজেন্টেশন যার শিরোনাম হচ্ছে প্রমোটিং এন্টারপ্রেনিউরশিপ থ্রু টিবেট। আমার এই প্রেজেন্টেশনে আপনাদের স্বাগত জানাই। আমার এই প্রেজেন্টেশনের আমরা মূলত 7টি কন্টেন্ট আজকে আমার প্রেজেন্টেশনে রয়েছে। প্রথম হচ্ছে আমাদের আসলে যে সাবজেক্ট, সেই সাবজেক্টের সাথে রিলেটেড জেনারেল ফ্যাক্টস এন্ড ফিগার্স। দেন পাথওয়ে অফ কন্টিনিউয়াল শিফট অফ ওয়ার্ল্ড ইকোনমিস, আমাদের ওয়ার্ল্ড ইকোনমিস গুলো যে কোন পথে আসলে শিফট হচ্ছে, এবং আমাদের এন্টারপ্রেনার পজিশন ইন গ্লোবাল ইন্ডেক্স, আমাদের বাংলাদেশের পজিশনটা গ্লোবাল ইন্ডেক্সে কি পরিস্থিতি সেটা বিষয়ে আলোচনা করতে চাই। 4 নম্বর ওয়ার্ল্ড ইন্ডেক্স অফ প্রপার্টি ইন্ডিকেটরস 2020 তে আসলে আমাদের অবস্থান কি, এবং এন্টারপ্রেনিউরিয়াল ফ্যাক্টস ফর বাংলাদেশ, বাংলাদেশের এন্টারপ্রেনার পজিশন কিছু রিলেটেড ফ্যাক্টস কি সেটি, এবং আমি একটি টেক্সট রিসার্চ করেছি টিবেট কারিকুলাম, আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম কারিকুলামের উপরে রিসার্চ করেছি, সেখানকার সেই রিসার্চ থেকে এন্টারপ্রেনার স্ট্যাটাসটা আসলে বের করার চেষ্টা করেছি, সেটি আমি প্রেজেন্ট করতে চাই। সাথে সাথে আমরা একটা ছোট্ট সার্ভে করেছি 40 টিবেট টিচার এর উপরে যারা আসলে এন্টারপ্রেনার নিয়ে আসলে যে কারিকুলাম আছে তাকে ডেলিভারি করে থাকে। Finally, I would like to recommend some sort of strategy and 4 steps for innovation culture developing in the Tibet system. And of course, 4 piece intervention I would like to suggest and actions for Tibet. So this is the actually content level of my today's presentation, and thank you for giving me the opportunity. So first of all, related general facts and figures, all of you know 20 to 20 lakhs young working men and women are actually added in every year in the job market. And we know only 7% has the opportunity to get the job, and rest of the young women and men. The report from the ILO side, they said 3 crore unemployed people is existing in current market. So this is the actually report from the ILO. On of the another survey report, this is conducted by the BIDS, which is showed that unemployment rate among the highly educated in the country is 34% graduate levels. Those who are graduated from the university or polytechnic graduates, the 34% actually unemployed, and those are the post-graduated, that means those are the highly educated, they are actually 37% uneducated. So this is the actually report based on the survey report by the BIDS. Another European report said, in European international showed that statistical report that the graduate unemployed rate actually 47%. So BIDS said is 37%, but European intelligence unit showed that 47% actually the unemployed. This is the actually situation related with the current scenario in the country. So another TESAR study report we have in Tibet. So this sort of TESAR study report conducted by the IR department, University of Dhaka, 2021. So সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে আমাদের টিবেট গ্রাজুয়েটদের মধ্যে, যেহেতু আমি এন্টারপ্রেনার ইকোসিস্টেম আজকে কাজ প্রেজেন্ট করছি,
সেখানে সেই রিপোর্ট অনুযায়ী আমরা জানি যে 6.7% গ্রাজুয়েটস অ্যাকচুয়ালি এস্টাবলিশ সেম এমপ্লয়মেন্ট এন্টারপ্রাইজ। দ্যাট মিনস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের 6.7% অন্টারপ্রেনার। মেজরিটি অফ যারা অন্টারপ্রেনার দেখা যাচ্ছে যারা অন্টারপ্রেনার এই 6.7% তাদের মধ্যে দেখা যাচ্ছে তাদের যে ডিপ্লোমা কোর্স সেই ডিপ্লোমা কোর্সের যে স্কিল সেট তাদের রয়েছে সেই বিষয়ে তারা আসলে এমপ্লয়েড এন্টারপ্রাইজ ডেভেলপ করেছে তার স্কিলসের সাথে তার ডিপার্টমেন্টের সাথে। Another information এই স্টাডি রিপোর্টে দেখা যাচ্ছে 44% গ্রাজুয়েট কারেন্টলি স্টাডিং হাই লেভেল। আর একটা খুবই আশাবাদী রিপোর্ট যে দেখা যাচ্ছে ডিপ্লোমা গ্রাজুয়েট তার দুটো কাজ করে, একটা গ্রাজুয়েশন করে হায়ার এডুকেশন করে এবং তারা একটা জব করে। সো এই রিপোর্টটা টেসার স্টাডি থেকে আমরা পেয়েছি। সো পাথওয়ে যে জিনিসটা বলছিলাম যে পাথওয়ে কন্টিনিউয়াস শিফট ওয়ার্ল্ড ইকোনমিক্স, এই পাথওয়েতে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টে যে কন্টিনিউয়াস যে শিফট হচ্ছে 1992 সালে, 2008 সালে এবং 2024 সালে যারা জিডিপি গ্রোথে এগিয়ে থাকবে তাদের একটা স্ট্র্যাটেজি আসলে শো করছে। এখন এই এই যে যাদের জিডিপি গ্রোথ 2024-এ যারা যাবে তাদের আসলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা আমি চেষ্টা করেছি রিসার্চ করে বের করে যে তাদের মূল রিজন হচ্ছে আর&ডি, এবং তারা যত বেশি আর&ডি ইনোভেশন ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে গেছে তাদের আসলে গ্রোথ পার ক্যাপিটাল গ্রোথ বেড়েছে, এবং তারা টেকনিক্যাল এডুকেশনের সাথে জড়িত যে দেশ বেশি সেই দেশ আসলে ইকোনমিক্সে আসলে জিডিপি দিকে এগিয়ে যাচ্ছে। সো এই পাথওয়ের বাস্তবতায় আরেকটা রিপোর্ট আমাদের বাংলাদেশের বাস্তবতাটা, বাংলাদেশের যে ইকোনমি আমরা এখন আছে সেই ইকোনমিতে আমাদের কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে যে সার্ভিস সেক্টর বাড়তেছে। একটা সময় আমাদের এগ্রিকালচার সেক্টর অনেক বেশি ছিল, যদি 2000 সালে সেটা 65% ছিল, সেটা এখন 2020 সালে ছিল 39%। পক্ষান্তরে সার্ভিস সেক্টর ডে বাই ডে ইনক্রিজ করছে, 2000 সালে ছিল সেটা 25%, 2010 সালে 35% এন্ড 2020 সালে সেটা 40%। সো আমাদের ইকোনমিটা সার্ভিস সেক্টরের দিকে আসলে বাড়ছে। এখন আমি কিছু অন্টারপ্রেনার পজিশন যেটা আসলে একটা দেশের এন্টারপ্রেনার ইকোসিস্টেম কোন স্ট্যাটাসে আছে সেটাকে যদি আমি মেজার করতে চাই, চেক করতে চাই, সেই যে ইন্ডিকেটরস গুলো সেই তিনটে ইন্ডিকেটরস আসলে আমি প্রেজেন্ট করতে চাই। ফার্স্ট অফ অল গ্লোবাল এন্টারপ্রেনার ইন্ডেক্স, আমরা জানি যে এই ইন্ডেক্সটা আসলে করা হয় একটা দেশের তার অন্টারপ্রেনার কম্পোনেন্ট যে বিষয়গুলো আছে তার 14টা বিষয়ের উপর কাজ করা হয়, এবং সেই জায়গায় 137টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা 132। সো দিস ইজ অল অফ দ্য ভেরি ব্যাড সিচুয়েশন আই শুড সে। এই পরিস্থিতি ইউএসএ ফার্স্ট, আমাদের পাশের দেশ ইন্ডিয়া 68তম এবং মায়ানমার 127তম। সো এই ইন্ডেক্সটা দিয়ে আসলে আমাদের অন্টারপ্রেনার সিস্টেমটা আসলে মিন করে। আরেকটা আমাদের অন্টারপ্রেনার ইকোসিস্টেম বোঝার একটি রিপোর্ট হচ্ছে গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট, যেটা জিসিআর বলা হয়। সেই জিসিআর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান হচ্ছে 105তম। এই রিপোর্টে আসলে 141টা দেশের সাথে কাজ করা হয়েছে। 2019 সালে সেটা 105তম আমাদের আসলে ছিল। সেই 105তম আসলে আমাদের সেগুলোর ইনস্টিটিউশন, ইনফ্রাস্ট্রাকচার, প্রোডাক্ট, এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি আসলে রিপোর্ট। আরেকটা রিপোর্ট হচ্ছে ইজি ডুইং বিজনেস। আমরা অনেকে জানি যে ইজি ডুইং বিজনেস আমাদের একটি দেশের তার ইন্টারন্যাশনাল ইকোসিস্টেমকে মিন করে। সেইখানে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থা 168তম 190টা দেশে, এবং এই ইজি ডুইং বিজনেস ক্যাটাগরিতে আসলে দেখা যাচ্ছে যে আমাদের 10টা ফ্যাক্টর হিসেবে কাজ, 10টা ক্যাটাগরি ফ্যাক্টর হিসেবে আসলে বিবেচনা নেওয়া হয়। তো এই ইজি ডুইং বিজনেস ক্যাটাগরির পরে আমাদের আসলে যে কথা বলছিলাম যে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডিকেটরস, বেসিক্যালি যেটা আসলে আমাদের ইনোভেশনকে মিন করে একটা রাষ্ট্রের। সো 2018 সালের সর্বশেষ ডাটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে চায়না তার 1.5 মিলিয়ন 15 লাখের উপরে তাদের হচ্ছে প্যাটেন্ট রয়েছে, 15 লাখের বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি সেটা ইউএসএ 5 লাখের বেশি, প্রায় 6 লাখ। জাপানেও এখানে 3 লাখ, কোরিয়াতে 2 লাখ, ইউরোপিয়ান ইউনিয়নে 1 লাখ। এন্ড বাংলাদেশ, আমাদের বাংলাদেশের প্যাটেন্ট রিপোর্ট সেটি হচ্ছে টোটাল রিপোর্ট আমাদের প্যাটেন্ট ছিল 94। সো দিস ইজ অ্যাকচুয়ালি সিচুয়েশন যে আমাদের ইনোভেশন এবং প্যাটেন্ট এবং আমাদের ডেভেলপমেন্ট
এই সিচুয়েশন এবং ইনোভেশন আসলে আমাদের যদি বলি যে ফান্ডামেন্টাল ফর দ্য এন্টারপ্রেনার গ্রোথ, সো সেই ক্ষেত্রে ইনোভেটর প্যাটেন্টের অবস্থা এই। এখন আমাদের আসলে ফ্যাক্ট গুলো কি, আমাদের বাস্তবতা হচ্ছে যে আমরা সার্ভে করে অনেক রিপোর্টই দেখা যাচ্ছে যে আমাদের এন্টারপ্রেনার প্রসেসটা অনেক ক্ষেত্রেই টাইম কনজিউমিং, এবং এইটা আহ, এক ধরনের ডিলে আমাদের এন্টারপ্রেনার ফেস করেন ইন অন রেসপেক্ট অন সার্ভিস। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ফর দ্য স্পেশাল বাংলাদেশ কান্ট্রিজ যে entrepreneurship ecosystem, that is only 14 to 15% we have the formal business and rest of the 87% is informal. So this is the actually very much speaking point that আমাদের যে ইনফর্মাল বিজনেস যেগুলো রয়েছে সেগুলোকে ফর্মালাইজ করলে আমাদের এন্টারপ্রেনার গ্রোথটা কত হাই হবে। সো এই ইনফরমেশনটা এখানে দেখা যাচ্ছে আমাদের এই বাস্তবতায় আমরা একটা রিসার্চ করেছি যে বাংলাদেশে যেহেতু আজকে আমরা টিবেট নিয়ে কাজ করছি, টিবেট কারিকুলামে আসলে এন্টারপ্রেনারশিপ স্ট্যাটাসটা কি। আমরা জানি যে আমাদের যে টিবেট কারিকুলাম রয়েছে সেই টিবেট কারিকুলামে আমরা একটা রিসার্চ করে আমি যেটা পেয়েছি যে 60% আমাদের আসলে কোর ইঞ্জিনিয়ারিং ওখানে ডেলিভারি দেওয়া হয়, এবং রিলেটেড ইঞ্জিনিয়ারিং only 12%, mathematics এটা হচ্ছে 15%, and সোশ্যাল সায়েন্স অ্যাকচুয়ালি 13%। সো এই এন্টারপ্রেনারশিপ আমাদের যে ডিপ্লোয়িং প্রোগ্রাম সেখানে এই সোশ্যাল সায়েন্সের আন্ডারে আসলে এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামটা থাকে। সো এখন আসেন আমরা এই 13% যে আমাদের সোশ্যাল সায়েন্স কারিকুলাম আসলে আমাদের ডেলিভারি দেওয়া হয় সেইখানের মধ্যে আমাদের আসলে বিজনেস রিলেটেড আসলে কত পার্সেন্ট। সো এই সোর্স যদি আমি সেই 13% এর মধ্যে দেখা যাচ্ছে অনলি 4% হচ্ছে বিজনেস রিলেটেড। এই বিজনেস রিলেটেড এর মধ্যে আমাদের এন্টারপ্রেনারশিপ একেবারেই নেগলিজেবল, প্রায় মানে 0.89% হচ্ছে এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম। সো এইটা হচ্ছে আমাদের বর্তমান যে ডিপ্লোমা প্রোগ্রাম রয়েছে তার আসলে কোর্স কন্টেন্ট লেভেলে এই পরিস্থিতি। আর একটা সার্ভে আমি করার চেষ্টা করেছি যেখানে 40 জন টিচারের সাথে কথা বলেছি, সার্ভে করেছি, এবং সে 40 জন টিচারের সাথে যারা বেসিক্যালি আমাদের টিবেট সিস্টেমে এন্টারপ্রেনারশিপ কোর্স আসলে ডেভেলপ করে, তারা বলেছে যে কোর্সটা আমরা যতটুকুই আছে সেটা আসলে যতটুকু ডেলিভারি দেওয়া হয় মোস্টলি আসলে হচ্ছে লেকচার মেথড। সো 87% আসলে মনে করে এটা লেকচার মেথডে হয়, কোনো প্রজেক্ট এন্ড প্রেজেন্টেশনস অ্যাকচুয়ালি 100% টিচার বলেছে যে এখানে কোনো প্রজেক্ট এন্ড প্রেজেন্টেশন হয় না। সো টেনিস ফিল্ড ভিজিট এন্টারপ্রাইজ সেটা অ্যাকচুয়ালি 100% বলেছে এখানে কোনো টেলি ফিল্ড ভিজিট হয় না। সো দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ে অফ ডেলিভারি অফ টিবেট এন্টারপ্রেনারশিপ কোর্স ইন এই ইয়াং ইউথ এবং আমাদের টিবেট গ্রাজুয়েটস। তারা আসলে কি কি চ্যালেঞ্জ এখানে ফেস করে আপনার হচ্ছে এন্টারপ্রেনার হওয়ার জন্য। ফার্স্ট অফ অল তারা ল্যাক অফ এন্টারপ্রেনার কম্পিটেন্স, আসলে এন্টারপ্রেনার কম্পিটেন্সটাই আমাদের আসলে ইকোসিস্টেমের মধ্যে অনেকটা উইক, এবং মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এন্টারপ্রেনার মাইন্ডসেটটা আমাদের বিশাল ব্যাকওয়েস্ট রয়েছে, এবং আইডেন্টিফাই দ্য রিকগনিশন এটা আমরা করতে পারে না। অপরচুনিটি মার্কেট আমাদের একটা বড় জায়গা যেখানে অনেক কাজ করার সুযোগ রয়েছে, রিসোর্স এন্ড ইনফরমেশনের গ্যাপ রয়েছে, বেনিফিটস এন্ড সাপোর্টে আমাদের সাপোর্ট করার চ্যালেঞ্জ রয়েছে, and linkage and collaboration network. This is the actually challenge faced by the young entrepreneurs. So এই বাস্তবতায় আমাদের আজকের আমি রিকমেন্ডেশনের জায়গায় I would like to suggest some sort of strategy. What strategy should we take? And I would like to additional 4 steps for innovation culture in the polytechnic systems, 4 peace interventions for, and some sort of action plan. So follow a strategy that is called CRRE. So create, raise, reduce, elimination. So what we should create? We should create innovation culture. We should innovation culture first, and what we should raise competence. Competence for what? Competence for whom? Competence for both the trainer and students. So both level we need to raise the competence. And how do we reduce? We need to reduce theory component. Actually আমরা যা করি সেটা থিওরি কম্পোনেন্ট করি, এবং কনভেনশনাল প্রসেসটা আমাদের রিডিউস করতে হবে। আমাদের এলিমিনেশন কি করতে হবে? আমাদের এই গ্রাজুয়েটদের মাইন্ডসেট এলিমিনেশন করতে হবে আমাদের, তাদের এবং ল্যাক অফ সাপোর্ট সার্ভিস, এই যে আমাদের ল্যাক অফ মাইন্ডসেট এবং ল্যাক অফ সাপোর্ট সার্ভিস এই জায়গাটা আমাদের এলিমিনেট করতে হবে। সো এই সিআরআরই দ্যাট কুড বি স্ট্র্যাটেজি ফর দ্য টিবেট সিস্টেম।
Another fourth step I would like to suggest for bottom-up innovation for the institution. আমাদের পলিটেকনিক সিস্টেম যদি আমাদের আমাকে শোনা যাচ্ছে তো? সো আমি শোনা যাচ্ছে আমাকে? Am I audible? Yes, you are audible. Okay, thank you. So, innovation, polytechnic culture, আমাদের integrating innovation culture in polytechnic vision, mission, action plan, continuous improvement, we need to develop. এবং engagement with the local ecosystem, আমাদের এই active engagement with the industry, community, research and institute of higher learning, এইটা আমাদের টোটাল মানে পলিটেকনিক সিস্টেমে আমাদের আসলে লাগবে। এবং ইনোভেটিভ প্রসেসের মধ্য দিয়ে আমরা ইমপ্রুভিং ইনোভেটিং প্যাডাগজিক্যাল এন্ড টিচিং এন্ড লার্নিং প্রসেস ফর ইনোভেশন, এটা আমাদের ফলো করা দরকার। এবং ইনোভেটিভ প্রোডাক্টস, অ্যাপ্লাইড ইনোভেশন প্রোডাক্ট থ্রু ট্যানজিবল প্রোডাক্টস, আইডিয়া, প্রজেক্ট, স্টাফ, ডিজাইন। সো এই সমস্ত আমাদের কিছু কর্মসূচি ছিল, সেগুলো এখন আমাদের আসলে সুষ্ঠু পরিকল্পনা নন ম্যাপ দিয়ে এটা গ্যাপ আছে। তো এই জায়গাটা আসলে আমরা 4 স্টেপটা ফলো করতে পারি। In addition, 4 P's actually we need to follow. 4 P's, first 4 P's for persons. এই পার্সনসটা আসলে ক্যাপাসিটি বিল্ডিং অফ বোথ দ্য স্টুডেন্টস, এটা আমাদের করতে হবে। আমাদের কিছু প্রোগ্রাম নিতে হবে। আমাদের এন্টারপ্রেনারশিপ রেসপন্সিভ টিভিএস ফোকাসিং ইনোভেশন প্রোগ্রাম আমাদের আসলে নিতে হবে এই টিভিএস সিস্টেমে। আমাদের পলিসি সাপোর্টও কিন্তু লাগবে, পলিসি সাপোর্ট ফর প্রোগ্রামস, ফান্ডস এন্ড ইনস্টিটিউশনালাইজেশন এন্ড প্ল্যাটফর্ম। আমাদের এই প্ল্যাটফর্ম নেটওয়ার্কের জায়গাটা, আমাদের এই গ্রাজুয়েটটা মাল্টি স্টেক হোল্ডার একটা শেয়ার্ড প্ল্যাটফর্ম আমাদের বিল্ড আপ করতে হবে। সো এই পার্সনস, প্রোগ্রাম, পলিসি, প্ল্যাটফর্ম, এইটা আমাদের এই স্ট্র্যাটেজি ডেভেলপ করলে আসলে আমাদের এই জায়গাটা উত্তরণের একটা বড় সুযোগ বলে আমি মনে করি। আমাদের এই মুহূর্তে 8 অ্যাকশন অ্যাকচুয়ালি ইমিডিয়েটলি আমাদের আসলে নেওয়ার আমি প্রস্তাব করছি। ফার্স্ট অফ অল, ইনোভেশন এন্টারপ্রাইজ কালচার ডেভেলপমেন্ট আমাদের করতে হবে টু দ্য হোল সিস্টেম। আমাদের কারিকুলাম এনহ্যান্সমেন্ট করতে হবে। আমাদের ইন্টারঅ্যাক্টিভ ট্রেনিং মেথডস উই শুড ডেভেলপ। এবং ইনস্ট্রাক্টর ক্যাপাসিটি বিল্ডিং আমাদের এখন একটাই বড় জায়গা। এবং এখানে বলে রাখা ভালো যে আমাদের এই সিস্টেমে ইনস্ট্রাক্টরস ইজ হিউজ, যেটা আনবিলিভেবল। সেই জায়গাটা আমাদের আসলে মিটিগেট করতে হবে। দেন আমাদের নেটওয়ার্কিং আর পার্টনারশিপ জায়গাটা অ্যানালাইজ করতে হবে। এবং আমাদের মোটিভেশনাল প্রোগ্রাম, কারণ মোটিভেশন অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার্স গ্রোথ ফ্রম দ্য মোটিভেশন। সো এই মোটিভেশনাল প্রোগ্রামস এন্ড এন্টারপ্রেনার ক্লাব আমরা একটা আসলে ডেভেলপ করতে পারি। এবং আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আমাদের ইনকিউবেশন সেন্টার এস্টাবলিশ করা যেতে পারে, যেটা আমাদের স্কিল স্টুডেন্ট প্রজেক্টের মাধ্যমে কিছু করা হয়েছিল। এবং সেই জায়গাটা আমাদের মডেল হিসেবে ধরে আমাদের প্রত্যেকটা পলিটিকে কেন্দ্র করে আমরা ইনকিউবেশন সেন্টার যদি করতে পারি, আমার মনে হয় যে সেটা একটা এন্টারপ্রেনার গ্রোথের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এবং এডিশনালি আমাদের সাপ্লিমেন্ট এন্টারপ্রেনার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদের আসলে নেওয়া দরকার যারা এক্সিস্টিং গ্রাজুয়েট রয়েছে। কারণ আমাদের যারা গ্রাজুয়েট রয়েছে তাদেরকে তো আমি কারিকুলাম দিয়ে, আমি নেটওয়ার্কিং পাথ দিয়ে আমি আসলে মানে ইনস্ট্রাক্টর ক্যাপাসিটি বিল্ডিং ডেভেলপ করতে পারবো না। সেক্ষেত্রে সাপ্লিমেন্ট কোনো এন্টারপ্রেনার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম যদি আমাদের আসলে নেওয়া যায়, সেই ক্ষেত্রে হয়তো আমাদের একটা TVET সিস্টেমকে ডেভেলপ করা যাবে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি 8 অ্যাকশন পয়েন্ট আই উড লাইক টু সাজেস্ট ফর টুডেস প্রেজেন্টেশন। সো যেহেতু আমাদের প্রেজেন্টেশন টাইমটা আসলে আমাকে শর্ট করতে বলা হয়েছে, সেজন্য আসলে আমি শর্টে প্রেজেন্ট করেছি এবং আমার কিছু এরিয়া আসলে বাতও দিতে হয়েছে। সো আমি এখানেই শেষ করতে চাই। সকলকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই TPN প্রফেশনাল নেটওয়ার্কে আমাকে আজকে এত বড় প্রোগ্রামে কিনোট প্রেজেন্ট হিসেবে আমার জানানোর জন্য। এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে আই উইল ট্রাই টু হেল্প। সো এখানে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইনামুল ভাইকে এর জন্য। এই পর্যায়ে আই উড লাইক টু রিকোয়েস্ট মিস্টার গুঞ্জন দালাকতি, SME ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, ILO. His the theme of his address, Entrepreneurship in TVET Global. Mr. Gunjan Dalakoti. Sure. Thank you so much, Madam Moderator. Honorable Chief Guest, the Chair of the session, all fellow special guests, colleagues, ladies and gentlemen, thank you so much for inviting me. My apologies due to very low bandwidth at the time because I'm out of Dhaka, so I'm unable to turn on my video. So
Apologies for that, but I hope I'm audible. Can you confirm that I'm audible? Yes, Gunjan, you are audible. Thank you so much. Only you can get 5 minutes to give your address. Sure. Thank I you. think as an economist, I'll be more economical than that. So don't worry. Thank you so much you. for giving me this flow, and very glad to address this flow in the event of Global Entrepreneurs Week. I think that's the area, that's the celebration we do celebrate every year, Global Entrepreneurship Week, and we have been celebrating that in the personal capacity and organizing capacity and things like that. So let me begin my address with a couple of points here. When Bangladesh recently concluded its labor force survey 2022, there was a surprising figure. I'll just call it surprising because out of total employed people, 50% of the employed people are self-employed ones. Not in the wage employment, not in other employment, but the self-employed ones. And there is often a misconception that self-employed is entrepreneurship. This is not. Not any business is entrepreneurship. Not any starting of any business is entrepreneurship. Entrepreneurship is the pursuit of exercising some level of creativity to create, to address some social issues, to address some economical issues, to address some issues that surrounds people at large, and that creates some product and service that also earns profit, but at the same time address the causes there. So that's the entrepreneurship. There is some innovation on it, there is some newness on it, and there is some uniqueness on it. When it qualifies, and then only it qualifies as entrepreneurship. So that's the common myth that I want to address at the very beginning. And surprising figure is that 50% of the active labor force is self-employed. And we are seeing, sadly, decline in employment in service, decline in employment in industry in Bangladesh, despite this very massive growth of industries, very massive growth of economy as a whole, which ranges more than 6.5% for last 10 decades. But the actual employment is declining. That means we are heading to some level of joblessness in its growth, in the economic growth, which is an alarming situation for the country, for the populous country like Bangladesh. Now let me go back to the root of it. When we talk about the jobless growth in the economy, that leads to where most of the people are working. My previous speaker in an excellent presentation told that 87% of people are in informal employment, informal sector. That's a big warning for us. And if you look a bit closer, if you give a closer look into the informal sector, what do you find in the informal sector? The traditional way of production, traditional way of the service delivery, lack of innovation on the skills, lack of scope for the new people to be absorbed in it. There are people working in those sectors for last 52 years, 50 years, 40 years and things like that, and no new generation wants to go into it. Instead, they prefer go to abroad and earn whatever they can earn. Why? Because these sectors are not seeing innovation. These sectors are not seeing newness. So what is the root for that? The root for that is exactly what my previous colleague mentioned. When there is a skill learning system, that does not only go to the skill learning system, technical education, that also goes to the general education. In our technical education and general education, the focus on entrepreneurship is bare minimum. There is almost no focus. ILO has been working on the skill system development innovation for more than a decade now in Bangladesh. We have achieved several milestones. Now Bangladesh has a Bangladesh National Qualification Framework, harmonized system process, institutions, and all those kind of things. ILO has somehow this way or that way been associated with this. So we are really proud of that. But what we are also missing very badly is we are sometimes reflecting and retrospecting us that
Are we carrying TVET as a legacy of second industrial revolution, where TVET was introduced for the repair, maintenance kind of work there? Is it the same thing that we are carrying forward? But we are carrying forward TVET or skill learning system as a system that fosters innovation, that opens up mind, and that opens up people to think differently, to act differently, to design differently, and things like that. So that is something that we are critically looking into ourselves. Unless and until those people who are coming from the TVET, who are coming from the skill learning center, are innovative, are daring to innovate something or to come up with some product and services of their own design and their own type, we can't imagine innovative entrepreneurship, innovative enterprises that are growth oriented, that has a trajectory to grow from small micro to small to medium, and medium to large. Currently, the dynamism is not there, unfortunately. They start as a cottage enterprise, they remain as a cottage enterprise, except for few exceptions. And the skill learning system has to solve it, fortunately, unfortunately. And I hope the expert panel here will discuss all those issues together and solve it. Now let me touch a bit on what happens to outsides. All our expert colleagues, participants here, I can know half of them already. I can understand from the participants here that you know why it is the case and what is happening in the rest of the world. The polytechnic education, the technical education is gaining a high level of momentum, not just as a legacy of the second industrial revolution or third industrial revolution, also to lead into the fifth industrial revolution and to manage the fourth industrial revolution. Are we prepared for that? Is our environment prepared for that? We talk a lot about the Nanyang Polytechnic Institute in Singapore. We talk a lot about 500 universities in China has turned into the Polytechnic Institutes. We talk about the dual education system in Germany, Philippines, several countries there. But where do we stand on that? The figure, the diagnostic was presented excellently in the presentation of my predecessors. So what do we do now? In Bangladesh, we have seen several innovations. It's not that there have not been innovations. We have seen several innovations. We have seen the desperation of the teachers, principals, polytechnic institutes, and all the think tanks there to introduce that innovation, entrepreneurship, and business development acumen among the TVET graduates there. ILO Skill 21 in its Moral TVET Institutes tried to insert that entrepreneurial learning in its TVET graduates through business incubation system. That's for the first time in Bangladesh, we introduced the business incubation system in TVET institutes. But there are certain environmental factors, business environmental factors that determine the success or failure of those. One of the business environment factors, especially on the publicly owned polytechnic institute, is there double track management system? Are the institutes have the flexibility? Do the institutes have a flexibility to earn, to innovate, and to go beyond what is predetermined, what is guided to them? I'm sure there is, and I hope there will be, because until and unless there is an incentive mechanism, and until and unless there is a kind of empowerment mechanism instilled in each institutions, the innovation cannot foster. Because innovation needs flexibility, innovation needs a bit of freedom. So in that way, I also kindly request all our TVET specialists here to see how we can make our public TVET institutions really owned by the local people, owned by the local government, and have some flexibility for the institution runner, our senior experts, to innovate, to design, and to go extra mile to learn the issues like business incubation center, entrepreneurship training, business acumen, liaise with the business, and things like that. If we do that, we can achieve a good success there. ILO stands with all of you in terms of developing those services, developing those processes, and innovating and growing together there as a true partner for government of Bangladesh
for last 15 years in the skill sector. We stand by you and we are ready to extend our hand to support you, bring global expertise, local expertise, and also synthesize all of your voice to make a common platform to serve betterment of the country. So with this, I'm not sure if I exactly did the justice to the topic that was offered to me, but what was very much important for me is the TVET system at the moment needs some flexibility at the local level to introduce innovation, to introduce entrepreneurship, and this is the high time because Bangladesh is going to face a job crisis very soon, right? And underemployment, employment, working poverty, and self-employment cannot be, those factors cannot be sufficient to sustain the growing employment need of the people in Bangladesh. So with that, couple of words, thank you so much for giving me this floor. And I thank the organizer for offering ILO this floor. I have seen my colleague Anis join there. So Anis will continue discussing that and I'll also continue listening to it. Fortunately, I understand a bit of Bangla. So yeah, thank you so much once again. Over. Thank you, Gunjan, for your valuable speech. Now, এ পর্যায়ে আমি ডক্টর রুবিনা আপাকে অনুরোধ জানাবো তার বক্তব্য উপস্থাপনের জন্য। তার বিষয়টা নির্ধারণ করা হয়েছে ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইন টিবেট। Over to Dr. Rubina Appa. Assalamu alaikum and a very good evening to all respected speakers, chief guests, and all participants who have graciously joined us on this auspicious day celebrating the Global Entrepreneurship Week 2023. The Global Entrepreneurship Network is an organization that operates an array of programs in 200 countries aimed at making it easier for anyone, everywhere to start and scale a business. And I'm happy to mention that I represent Gen Bangladesh Women, which is the affiliate country chapter of Gen Global, working towards strengthening entrepreneurship ecosystem in Bangladesh since 2008. Since then, I'm also involved in skills employment entrepreneurship, along with a lot of training in Bangladesh through our registered training organization. I've been given the topic, Importance and Significance of Entrepreneurship Development in Tibet. Due to time constraint, I will only give very critical points that is related to my subject. And I've heard our previous speakers talking in a very detailed manner, so I won't go into too many numbers and ratios and the data. So I'll just speak on the importance and significance of entrepreneurship development in Tibet for Bangladesh, which are very substantial and multifaceted, building partnership for the promotion of Tibet through innovation, entrepreneurship, and youth employment. Tibet is a catalyzer not only for youth employment, but also to address poverty and to develop the country as a whole. Being involved in skills reform and Tibet since 2004, I have had the privilege to witness transition from farmland to industry to academia to technical vocational training with innovation and creativity, along with digital transformation that has taken place amongst the registered training institutes, being one of the RTOs here, dealing with marginalized to aspiring youths who are in the pathway to empowerment through skilling, upskilling, and reskilling, along with entrepreneurship, pushing them into digitalization since COVID-19 isolation that has taken place in our country.
Due to shortage of time allocation, I shall just mention the key reasons why fostering entrepreneurship in the TVET sector is so very crucial for our country. First of all, TVET sector is adding value to the job creation, entrepreneurship development in Tibet, which can stimulate the creation of new businesses and startups, contributing to job opportunities for Tibet graduates and broader workforce. It's assisting in economic growth in a very big way. Entrepreneurial ventures foster innovation, economic diversification, and increased productivity, leading to overall and economic growth for Bangladesh. Definitely addressing unemployment, encouraging entrepreneurship among TVET graduates provides an alternative to traditional employment, helping to address unemployment challenges in the country. For better skills utilization, which is maximizing the impact of entrepreneurship, that is allowing TVET graduates to apply and leverage the practical skills acquired during the training, maximizing the impact of the technical education. It also involves innovation and technology adoption, which is missing, but it is a pathway for all our youth that taken a drive and initiative for entrepreneurial endeavors often involves innovation and the adoption of new technologies, contributing to the modernization and competitiveness of industries. It has also helped poverty alleviation by creating income generating opportunities and improving livelihoods, adding industry relevance, which is very, very important with their involvement. TVET programs has to align with entrepreneurship and to ensure that graduates are equipped with skills and knowledge relevant to the needs of industries to promote a seamless transition from education to employment. We have also seen that due to this growth, we have to get ready, as Mr. Gunjan has already mentioned, that are we ready for 5th IR and are we ready for the environmental impact that is creating through our track management system to be globally competitive. A robust entrepreneurship ecosystem enhances Bangladesh's global competitiveness by fostering to culture of innovation and producing businesses that can compete on the international stage. With diversification of the economy, entrepreneurship introduces diversity to the economic landscape, reducing reliance on a limited number of industries and promoting a more resilient and sustainable economy, reducing informal economy, which Gunjan has also mentioned, that formalizing entrepreneurial activities through structured TVET programs can help reduce the prevalence of the informal economy, bringing economic activities under regulated frameworks, which is very, very important. Also, it is taking and adding social empowerment, which is very, very important as individuals are into skills with confidence and resources. I know there are a lot of lackings, but we need to create and manage their own businesses, leading to greater self-reliance. TVET also focuses entrepreneurship, encouraging innovation. Emergence of SME development has taken place with contribution to government revenues, having global collaboration with community development to lifelong learning to environmental sustainability, making sure that entrepreneurship in TVET can contribute to sustainable practices, promoting environmentally friendly businesses and responsible resource utilization. I'm not really going into very much details because of time constraint. In summary, we have listened to a very extensive, detailed delivery by our keynote speaker, but we must remember that entrepreneurship development within the TVET sector is a very crucial in being instrumental in driving economic development, addressing societal challenges, and empowering individuals in Bangladesh.
It creates a pathway for TVET graduates to contribute meaningfully to the country's progress and resilience. And I would like to thank TPN for inviting me on this very informative dialogue, which is a very, very crucial topic for discussion regarding the importance and significance of entrepreneurship development in Tibet. Thank you very much. Thank you, Rubinappa, for your informative address. Now, আমি এখন ডেকে নিচ্ছি জনাব সবুর খান স্যারকে, চেয়ারম্যান GNBD অ্যান্ড ডেপুটি গ্রুপ। তার বক্তৃতার বিষয়টা যেটা নির্ধারণ করা হয়েছে, এম্পাওয়ারিং টিবেট গ্রাজুয়েটস টু ড্রাইভ এন্টারপ্রেনারশিপ ফর ইকোনমিক গ্রোথ। ওভার টু জনাব সবুর খান। Well, thank you very much. Thank you very much for promoting this entrepreneurship through the TVET institution. And it is a really a good opportunity that to interact with all of you. And I'm just going through the I think his presentation is really well covered, and no doubt he also rightly mentioned that there is a percentage of the involvement of the entrepreneurship development is very few, I think, which need to address, as entrepreneurs is very frequently and very powerful to contribute to the economic development of the country. So I'm really happy and really grateful again to all of you organizers to organizing this event targeting to the Global Entrepreneurship Week. And definitely, as we believe that the Global Entrepreneurship Week is already playing a very good role to make the awareness among the grassroots level people, those who are interested to become an entrepreneur. And especially, you know, the TVET education, we also always see that how the skilled metrics or skill development is always giving emphasis. So definitely entrepreneurship development in economical development aspect, we need to find out the assessment, because everyone do not have the capacity to become an entrepreneur. So we have to keep in mind that we need to find out the right skill, that who have the doers mentality, who have the entrepreneurial mindset or critical thinking to become the entrepreneur. I think that's the education, entrepreneurship education, I think we need to develop in this education, Tibet, especially in Tibet curriculum. And Tibet curriculum already is focused to the industry collaboration. So, of course, I should say that as part of the speaker is also mentioned, Mr. Gunjan is also mentioned, Anamul is also mentioned that business incubator. So I must say that of course the business incubation is necessary, but please try to understand you need to develop this faculty development also, because those who are also working as a faculty, you need to train them first. They need to understand the entrepreneurial mindset and find out the right people who should become the entrepreneur. Otherwise, if you set up all of the infrastructure, but the chair of the faculty, who will be the right player, if they cannot develop in the right setup or right minding, I think then maybe the mentoring should be the key problem. You see that if a mentor is not playing the good role to the student, so a lot of cases the student do not know, maybe sometimes they will worried about the funding. As we must believe it that the funding does not matter. If the entrepreneur is really focusing themselves and prove themselves, they have the ability to become an entrepreneur, very easily they can collect the fund, because funding agency is always eager to find out the right people who also started. Because in the growth stage, if we can evaluate them, and that yes, they already started their business, so now they need the scalability, they need the funding. So of course the faculty, the mentor and other incubation center can play the good bridging to find out the right entrepreneur. So I should say that look, you should find out the right assessment and give and bringing some of the industry leader. Industry leader does not mean that the industry professional, rather bringing some of the entrepreneur. I think if you can bring also the young entrepreneur, that is also fine, because the entrepreneur can realize how to find out the right skill, or who are the doers mentality, who have the critical thinking or innovative mindset. So these sorts of, I think, entrepreneurial education, if you can. Well, I think that's so. I hope that anyway, the entrepreneurship club culture, I think, which is all, Anamul is also mentioned, the entrepreneurship club, and Gunjan is also echoing this one. And I'm sure that
This is true. The entrepreneurship club is culture is if we can develop and targeting this global entrepreneurship week, if we can make a one of the policy that every TVET institute will develop an entrepreneurship club, and they will make the bridging to the right entrepreneur and bringing them as a speaker and interact with them, visiting their industry and try to find out the right stepping, then it will be effective education, and by this way we can develop the entrepreneur. As definitely we always love to say, we always love to the practical experience should be the key focus, because without practical experience, you know that a lot of cases the entrepreneur or these student, those who are interested to become entrepreneur, they will not getting the right information. And again, always I love to say that communication, continuous learning, networking, because as much as networking they should develop, the entrepreneur can easily get connected with the right marketing their product and do some research and do the market study. So without good networking also it will not be possible for becoming an entrepreneur as quickly as possible. So considering all of the aspect, I should say that we need to understand the component, and at the same time we need to the practical thinking, and if we can also help for the student to give some seed money, I think that will be most important and most I should say the effective tools. Say suppose some of the students is try to become an entrepreneur. If we giving them some seed money, maybe it can be 100 taka, maybe it can be $100, but by this way we can also check his ability to become an entrepreneur or not. So considering this aspect, if we can involve to all of the component as we discussed, then it will be definitely, I'm sure that entrepreneur education should play a good role through this TVET student, because as I love to say, the TVET student is always very eager to prove their career through their hard working and also their skill, what they're learning. So considering this soft skill and digital technology, and it is also we need to think that artificial intelligence and other digital contents need to give the training to the student, because if the student do not know the soft skill, communication and other thing, I think if they don't know how to use the technology, a lot of cases they may not getting the proper business policy or analysis or market study or promote their business in the social media. So by this way, I hope that if we can involve this key point, as Anamur is already mentioned, I hope that TVET will rightly can focusing to development the entrepreneurial mindset student, and of course contribute to the economical development of the country. So thank you very much, and wish all of you good luck. And thank you for inviting me also. থ্যাংক ইউ জনাব সবুর খান স্যার, আপনার অসংখ্য আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য টিভেট প্রফেশনাল নেটওয়ার্কের পক্ষ থেকে। ক্যামেরা অফ হয়ে গেছে, মিউটেড হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবুর খান স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, আমাদের সকলের সামনে এম্পাওয়ারিং TVET গ্রাজুয়েট টু ড্রাইভ এন্টারপ্রেনিউরশিপ ফর ইকোনমিক গ্রোথ বিষয়ে। এর পরবর্তীতে আমরা আমাদের আইডিবির চেয়ারম্যান মহোদয় AKM হামিদ স্যারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এন্টারপ্রেনিউরিয়াল ইকোসিস্টেম ইন বাংলাদেশ কারেন্ট প্র্যাকটিস ফর TVET বিষয়ে আলোচনা করার জন্য। AKM হামিদ স্যার, স্যার আপনার জন্য 5 মিনিট সময় নির্ধারণ করা আছে। আর আমি সকলের প্রতি একটু অনুরোধ জানাচ্ছি, যখন আমাদের কোনো প্রেজেন্টার কথা বলেন আপনারা কাইন্ডলি আপনাদের মাইক্রোফোনটা বন্ধ রাখবেন, আর আমাদের গ্রুপে একটা লিংক শেয়ার করবেন আমাদের রাশেদ ভাই। আমাদের কিছু ডেটা কালেকশন করা হবে এন্টারপ্রেনিউরশিপের উপরে। আপনারা যারা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাকে রিপ্রেজেন্ট করছেন, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমাদের কিছু কোশ্চেনিয়ার ফর্ম দেওয়া হবে। আপনাদেরকে অনুরোধ রইল আপনারা সেগুলো পূরণ করে দেবেন। আমি ওভার টু AKM হামিদ স্যার। স্যার আপনি প্রেজেন্টেশন শুরু করতে পারেন। আহমেদ স্যার, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন?
খন্দকার তুমি সিকোয়েন্সটা একটু পাল্টায় দাও তাহলে। আচ্ছা, হামিদ স্যার সম্ভবত কোনো টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য আমাদের সাথে কথা বলতে পারছেন না। আমাদের পরবর্তীতে আছেন বিটিভির চেয়ারম্যান মহোদয় স্যার, কিন্তু স্যার জানিয়েছেন তিনি ব্যস্ততার কারণে জয়েন করতে পারেননি। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি টিএমইডির মিস হাসিনা বেগম ম্যাডামের কাছে। ওনার বিষয় হলো সাকসেস ফ্যাক্টর ফর টিভেট এন্টারপ্রেনিউরস। ম্যাম আপনাকে ওনার নামটা ঠিক করো। হাফসা হাফসা বেগম। হাফসা বেগম। ম্যাম আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আসলে ম্যাম কিছুক্ষণ আগে আমাকে টেক্সট করেছিলেন যে ওনার অল্প একটু সময়ের জন্য উনি মানে কি এই মিটিং থেকে বেরোতে হবে, ব্যাক করবে অল্প একটু সময়ের জন্য, হয়তো কোনো জরুরি কারণে। হামিদ স্যার আসছে কিনা উনি দিতে হামিদ পারলে। স্যার হতে পেরেছেন স্যার? হ্যাঁ, আমি তো ঢুকতে পারি কিন্তু আবার কেটে যায়, সমস্যা হলো এখান থেকে দুইটা সেটেও আমি কানেক্টেড থাকতে পারছি না, সুতরাং আমার মনে হয় কথা বলা যথার্থ হবে না, কারণ এই 1 মিনিট পরে আবার কেটে যাবে। এখন শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে কথা বলার জন্য মানে কথা বলতে চাচ্ছি না, আমি শুনতে যাচ্ছিলাম বেশি করে। তো যারা অর্গানাইজার তাদেরকে ধন্যবাদ যে আমাকে এই কথা শোনার সুযোগ করে দিয়েছেন সেই জন্য। আর একই সঙ্গে ইতিমধ্যে আইএলওর গুঞ্জন, মিস্টার এনামুল এবং সবুর ভাই, আমরা সবার যাদের কথা শুনেছি, আমি যাদের কয়েকজনের কথা শুনেছি, তাতে আমার কাছে মনে হয়েছে, আমার কাছে অনেক নিউ লার্নিং হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে পরবর্তীতে এটাকে আরো ফিজিক্যালি করার চেষ্টা করব, করার আমরা চেষ্টা করছি আইডিবি থেকে। এবং আমি ওমর হামজা সাহেবকে বোরহান হামজা সাহেবকে আমি বলছিলাম যে এই মানে আমরা শুনে তো লাভ নাই, এখন জাতির কাছে আমরা ইনস্টিটিউশন থেকে এবার আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই স্লোগানটা নিয়েই যাওয়ার চেষ্টা করেছি, জাতির কাছে যাওয়া যায় নাই কারণ বিভিন্ন পলিটিক্যাল সমস্যার কারণে। তো আমার মনে হয় যে আমরা সামনে হয়তো যেতে পারবো। ইতিমধ্যে আমাদের সবুর ভাই যথার্থ বলেছে যে সারা পৃথিবীতে এন্টারপ্রেনারশিপ নিয়ে এত কাজ চলছে, তো আমরা ঘুমিয়ে আছি। এখান থেকে সমগ্র জাতিটাকে জাগ্রত করা দরকার। আমি জানি না কিভাবে হবে, আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই বিষয়ে আর কথা বলছি না, ধন্যবাদ সকলকে। শোনা যাচ্ছে না কেটে গেছে আবার? স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, না ঠিক আছে, আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সাবজেক্টের উপর কথা বললাম না। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমি মিস হাফসা বেগম জয়েন্ট সেক্রেটারি টিএমইডি ম্যাডামকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি জানি না উনি এসে পৌঁছাইছেন কিনা, যদি থেকে থাকেন প্লিজ ম্যাডাম বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বুরহান ভাই, আপনার কাছে কি কোনো আপডেট ইনফরমেশন আছে কিনা, না হলে আমরা পরবর্তীতে চলে যাবো আর কি। না, আমাকে তো স্যার মেসেজ করেছিলেন যে একটু সময়ের জন্য তার সামান্য একটু কয়েক মিনিটের জন্য ব্রেক নেওয়া দরকার। এখনো ব্যাক করেছেন কিনা আমি দেখতে পাচ্ছি না। তাহলে এই পর্যায়ে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব আশরাফুল ইসলাম এডিজি বিএমইটি, তার বক্তব্যের বিষয় TVET Entrepreneurship, a call to action for returning migrants and overseas entrepreneurship. আমি বিনীতভাবে তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। ওভার টু মারিয়াম আপা, আমি একটু সংযোজন করি। জি, এখানে হচ্ছে কি যে আমি এই স্যারকে দেখতে পাচ্ছিলাম না, তো আমি এই মাত্রই স্যারকে ফোন দিয়েছিলাম। স্যারের একজন রিলেটিভ হসপিটালাইজড, তো স্যার ওখানে, যার জন্য এই মুহূর্তে আসলে জয়েন করার অবস্থায় নাই। আচ্ছা, আমরা কি নেক্সটে যাব? জিয়াউদ্দিন আল মামুন স্যার আছেন?
আমি কিছুক্ষণ আগ পর্যন্ত দেখিনি। তাহলে আমরা চলে যাই ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর অফ এসএমই ফাউন্ডেশন। স্যারকে বিনীতভাবে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। তার বিষয়টা যেটা আমরা নির্ধারণ করেছিলাম, রোল অফ এসএমই ফাউন্ডেশন ফর টিবেট এন্টারপ্রেনারশিপ, ইনোভেশন অ্যান্ড টেকনোপ্রেনারশিপ। আমি বিনীতভাবে তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। Over to, স্যার। শুনতে পাচ্ছেন? Thank you. আপনারা কি আমাকে জি। শুনতে পাচ্ছেন? জি জি স্যার। থ্যাংক ইউ। আমি আসলে একটু বাইরে আছি, যে কারণে আমি জানি না আপনারা আমার কথা শুনতে পারবেন কিনা। আমি হাতে নিয়ে মোবাইল নিয়ে তারপরে প্রোগ্রামটা শুরুটা শুনতে পারি না। যাই হোক, I would like to thank the organizer for organizing the very good, I should say the very timely webinar on the Tibet role of SME, and the topic was given to me, the role of SME's Foundation for Tibet Entrepreneurship, Innovation and Technopreneurship. Actually, what we, as because I didn't listen the keynote speaker, even then I could understand that how and what important of the Tibet, particularly for the development of our country like Bangladesh. We know that the Tibet graduates and Tibet program, particularly for the economic development, is very, very crucial, not only for our country, I should say for the each and every country. This is because why I'm telling this. The Tibet graduates are a bit forward, they are a bit forward stage, and because they have some technical skill and knowledge. And if we can utilize these Tibet graduates for economic development, we can, if we can make them very entrepreneurs, definitely they will have some positive contribution in the economy. Now I am what it was given to me, particularly for the SME Foundation, what we can do promoting entrepreneurship through Tibet in Bangladesh. You know that SME Foundation actually was developed back in 2007 as a non-profit organization by the Ministry of Industries. And the main motto of this SME Foundation is to create new entrepreneurs, their capacity building, skill development, for their financial inclusion, access to finance that we call, and also we should say that the important task of the SME Foundation was to create the market linkage for the entrepreneurs, what they produce, either service or the product. If I say in particular what SME Foundation is doing or what can do, number one is the capacity building. The main activity or the role of the SME Foundation for the entrepreneurs in terms of skill development, in terms of their product development, capacity in terms of what I mentioned, capacity for the product development, design development, market linkage. So all kind of capacity building for the entrepreneurs and those who will be or the to be entrepreneurs. That is our main activity. And actually how we do it? We do it by skill development training, design development training, entrepreneurship development training, market access. And there are so many actually training program of SME Foundation. And the second function, actually, I should say the very important function of SME Foundation is to provide for financial linkage or the financial inclusion for the SME entrepreneurs. SME Foundation actually do not provide the finance directly by them. We had a very good relationship with some banks and non-bank financial institutions, and we do provide our finance. Actually, the finance is ours, fund is ours, and we do disburse this fund among the entrepreneurs through the bank and non-bank financial institute. But the reality is that the finance that is required for the entrepreneurs and what we can supply is there's a huge gap. You know that the different banks and non-bank institutions also is financing for the SME entrepreneurs. But I should say
the amount is far below or the too much less than the requirement of the SME entrepreneurs. If we have so much money, I mean, there are fund for in our hand. In that case, actually, SME Foundation by this time developed a very good policy and very wonderful relationship with the banks and non-banks financial institutions, and our proposal is so successful that almost 99% repayment for our actually loans and credits that we are distributing among the SME entrepreneurs. And due to shortage of the fund, actually we could not reach so much entrepreneurs, particularly for the remote and those who are actually I should say the remote areas outside the cities and periphery areas. They are actually out of this finance because banks and non-bank financial institutions do not like to reach the periphery areas. Our third actually important function is to create the market or market linkage for the SME entrepreneurs. How do? We try to organize the buyers sellers matchmaking program. We do organize national fair, regional fair, district fair, and also we support our SME entrepreneurs to participate in the international fairs. Actually, these are the ways or means we try to create a market for the SME entrepreneurs for their product and services in each market. This is actually another important function of the SME Foundation. And the SME Foundation also do support some policy research and policy support either to the government, particularly on the VAT and tax issues, and as well as we try to conduct some research, particularly on what are the condition of the SME entrepreneurs, how they are contributing in the economy, and what role they are playing, particularly for the employment generation and contribution to the GDP. And also recently we have started the green SMEs in Bangladesh, or how to make the SMEs green or environment friendly. That is one of our important actually research work we are doing at this moment. And also SME Foundation is organizing some network building program, say with the national and international donors, and also some other agencies and academia, media, so many sectors. Actually, we had very good relationship, and usually we try to organize some program like workshop, training, seminar, particularly on the SME issues, that how we can help our SME entrepreneurs, particularly for their economic development, or their design development, and several other issues. Actually, SME Foundation also had so many development priority area. Number one, we in Bangladesh at the first time SME Foundation identified 177 clusters in different areas. Our focus is to sector and cluster development, so that in the particular clusters we can bring forward them and we can develop them. And we also finished the almost 90% of the 177 clusters. Their need assessment we did, and then we are actually now we are analyzing some programs, particularly say for the clusters development in terms of their capacity, in terms of their production, in terms of their quality product. And also recently we have started, we have created one common facility centers in Rajshahi Kalvati. We call it the Rajshahi Kalvati Paduka cluster. I mean, those who are working for the leather and leather products, particularly shoes, sandals, and through this common facility center, we have provided some machineries and also some equipment, so that the cluster entrepreneurs can take the help or from that common facility center for their actually nice and effective production and quality product of the shoes and other leather products. And we have some international collaboration. Right this moment, we are working with the ILO, Asia, World Bank, UNSCAP, and ITC. And we have also some collaboration with some other SME entrepreneur organization in, say, like Turkey and South Korea. Recently, we have talked to Kazakhstan and
Uzbekistan. So we are also making some this sorts of collaboration, aiming to create relationship with the other, what actually going on in that parts of the globe, but more or less the same economic status of the country, which is very close to in Bangladesh. So in a nutshell, actually, these are the activities we do for the SME entrepreneurs. But if we look back to the topic of today's, that how the TVET graduates or TVET students can be, should transform them into an entrepreneur. Not that they will go hunt for the job, but if we can provide some atmosphere, good atmosphere for the entrepreneur TVET graduates, I should say that they will be real entrepreneurs. So we need to create such an atmosphere and infrastructure for the TVET graduates so that they can easily be an entrepreneur, and also he or she can contribute for the economic development of the country, for himself, herself, and as well as for the society. Why I'm telling this? If we cannot make the huge number of graduates, either TVET or even the general graduates or the students, those who are the study the general subjects, in that case, SME Foundation and Bangladesh Bank, Ministry of Finance should come forward, and also other agencies, particularly the Technical Education Board. So everybody should come forward to support, to continue to help our TVET graduates so that they can become entrepreneurs and they can contribute for the economy of our country. So I will not take much more time. I should stop here. Finally, I am thanking the organizer for organizing this sorts of very timely initiative of this webinar, and we look forward to actually contribute almost everybody, all the every sector of the society to have some contribution for the entrepreneurship development. Rather, otherwise it will be very difficult for us to reach or to be a smart or rich country by 2041 if we cannot make our huge number of students or TVET graduates into an entrepreneur. Thank you very much, and thank you all. And I also would like to thank the organizer for giving me this opportunity for speaking in this occasion. Thank you very much. অসংখ্য ধন্যবাদ জনাব মফিজুর রহমান স্যারকে, রোল অফ এসএমই ফাউন্ডেশন ফর টিভেট এন্টারপ্রেনারশিপ ইনোভেশন অ্যান্ড টেকনোপ্রেনারশিপ বিষয়ে তার মূল্যবান বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের তিনজন গ্রাজুয়েট এন্টারপ্রেনার, তাদের সম্পর্কে আমরা জানবো, যারা টিভেট সিস্টেমে লেখাপড়া করেছেন এবং নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আমরা প্রথমে জেমস মার্টিন অধিকারী, ফাউন্ডার ক্যাটসন ইঞ্জিনিয়ারিং ইনোভেশন, জেমস মার্টিন ভাইকে আমি অনুরোধ জানাবো আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। মাহমুদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিরেক্টর পিআইইউ দেখা যাচ্ছে, এখানে কি জিয়াউদ্দিন স্যার আছেন কিনা একটু? জি, আমি কানেক্টেড আছি। স্যার আছেন? আচ্ছা, আমরা আমাদের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি এবং ডিজি ইনচার্জ AYM জিয়াউদ্দিন আল মামুন স্যারকে চ্যালেঞ্জেস and opportunities in TVET entrepreneurship for polytechnic and TSC বিষয়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। স্যার, আর এখন অ্যাক্টিং ডিজি আছেন, এটা বলে আসলে actually today I am quite unprepared. So let me remain as a listener today. আসলে আমি এতক্ষণ ছিলাম ডাক্তারের চেম্বারে ছিলাম, আমার মিটিং তো খেয়ালই ছিল না আজকে মিটিং আছে। তো যাই হোক, তো আমার যেটা আর কি, আমাদের এই চ্যালেঞ্জ সম্ভাবনা তা তো সবসময় থাকে। তো আমাদের যে সেক্টরের কি বলে উদ্যোক্তা টিবেট সেক্টরের চ্যালেঞ্জ গুলোর মধ্যে আমি মনে করি যে এখানে এই যে শ্রমিক এবং মালিক যে সম্পর্ক, এই সম্পর্কটা
এই সম্পর্কটা আরো একটু গভীর হওয়া দরকার। আর আপনারা তো অনেকে একটা কাহিনী শুনেছেন যে এই যে হুন্ডা হুন্ডা কোম্পানির মালিক যে সুইচুরু হুন্ডা, তো সে যে ওর ব্যবসাতে শনৈ শনৈ উন্নতি লাভ করলো, এর পিছনে একটা সিক্রেট আছে। এটা হলো, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মিস্টার হুন্ডা, যে আপনি এত উন্নতি কেমনে করলেন অল্প দিনে? সে উত্তর দিয়েছিল যে দেখেন, আমার কর্মচারীরা মনে করে যে হি ইজ ওয়ান অফ দা ওনার্স অফ দিস কোম্পানি, অর্থাৎ তাদের সঙ্গে এমন বিহেভিয়ার করা হয়, তাদেরকে এমন ইনসেন্টিভ দেওয়া হয় এবং লভ্যাংশের এমন একটা অংশ দেওয়া হয় যাতে তারা মনে করে যে সেও প্রত্যেকে মনে করে যে আমি ওইটা একটা কি বলে একটা অংশীদার। ফলে তারা মনে প্রাণে কাজ করে, তা ওদের জব স্যাটিসফ্যাকশন থাকে, ওদের সোশ্যাল সিকিউরিটি, ফিনান্সিয়াল সিকিউরিটি, তারপরে ওদের যে হেলথের সিকিউরিটি, এগুলার থাকে। ফলে এরা ঠিক মতো কাজ করতে পারে, মন দিয়ে কাজ করতে পারে, এবং যার ফলে আলটিমেটলি যে কোম্পানির উন্নতি অবশ্যম্ভাবী হয়ে ওঠে। তো আমাদের দেশে এই যে মালিক এবং শ্রমিক বলি, মালিক এবং কর্মচারী, এমপ্লয়ার এবং এমপ্লয়ি, এই যে সম্পর্কটা, এটা কিন্তু আসলে আরো অনেক দূর যাওয়া দরকার। আর আরো কিছু ব্যাপার আছে, যেমন ধরেন যে সরকারের পৃষ্ঠপোষকতা, যেহেতু আমাদের গরিব দেশ, সেই রকম সরকার সামর্থ্য নাই। তারপরে এই ব্যাংক লোন, অনেক ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তো যদি এই দিক থেকে আরো সাপোর্ট পাওয়া যাইতো, তাহলে উদ্যোক্তারা আরো হয়তো ভালো করতে পারতেন। তো আমাদের দেশে এখন আমি যতটুকু শুনেছি বা জানি, এমন অনেক উদ্যোক্তা আছেন এই টিভিএট সেক্টরে, যারা এই একাডেমিক সার্টিফিকেট মানে একাডেমিক সার্টিফিকেট দেন, তারপর ট্রেনিং সার্টিফিকেট দেন, ট্রেনিং করান। হ্যাঁ, তো এখানে একটা বিষয় যে যোগ্য শিক্ষক, এইটা আমি অভাব লক্ষ্য করতেছি বেশিরভাগ। যদি যোগ্য শিক্ষক না হয়, তাহলে আপনি কোনো কিছুতেই ভালো করতে পারবেন না। দেখেন, একটা প্রতিষ্ঠান, একটা শিক্ষা প্রতিষ্ঠান, কখন এটা সুনাম ছড়িয়ে পড়ে, যখন শিক্ষকরা ওখানে কোয়ালিফাইড হয়, এবং এট দ্য সেম টাইম দে আর সিনসিয়ার অ্যাবাউট দ্য স্টুডেন্টস। কোয়ালিফাইড, নলেজেবল এবং সিনসিয়ার যখন হয়, তখন সেই প্রতিষ্ঠানের উন্নতি অবশ্যই হবে। যেমন আমাদের বাংলাদেশে আগে অনেক নাম করা কলেজ ছিল, ভিক্টোরিয়া কলেজ, তারপরে আপনার বলেন এই যে বগুড়ার কি কলেজ, অনেকগুলো, সিলেটের এমসি কলেজ, এইগুলা তো নাম করা কেন হয়েছিল? ওই শিক্ষকদের গুণের কারণে নাম করা হয়েছে। তো আসলে আমাদের যে টিভিএট সেক্টরে যোগ্য শিক্ষকের আমি মনে করি বেশ অভাব আছে, যোগ্য শিক্ষকের। কারণ যোগ্য যারা, তারা বেশিরভাগ দেশ ছেড়ে বিদেশে চলে যায়। আমি এমনও দেখেছি যে বুয়েটের শিক্ষক ওই বুয়েটের শিক্ষকতা ছেড়ে দিয়ে চলে গেছে বিদেশে, কারণ বুয়েটে উনি যেই বেতন পায়, ওইটা তার কাছে খুবই অপ্রতুল মনে হয়। আসলে অপ্রতুল মনে হওয়ারই কথা, কারণ সে যেই ক্যালিবারের ছাত্র, যে কোয়ালিটির ছাত্র, বুয়েটের চান্স পেয়েছে, বুয়েট থেকে পাশ করেছে, এবং বুয়েটের শিক্ষক হওয়া তো যাতার কথা না। হ্যাঁ, অনেক থাকতে হয়, কত 3.8 এর উপরে থাকতে হয়। হ্যাঁ, তো এই ছেলেটা যখন নাকি মনে করে যে এই বেতন দিয়ে আসলেই চলা সম্ভব না দেশে, বা তার যে মেধা সে অনুসারে এটা আসলে ইনসাফিসিয়েন্ট, তখন সে বিদেশ যাবে। তো এইসব ক্ষেত্রে এদেরকে ধরে রাখতে হলে আমাদের আসলে ওদেরকে সেই পরিমাণ ওদেরকে ইভ্যালুয়েট করতে হবে, ওদের মূল্যায়ন করতে হবে। তো আমি এই কথাটা খুব বেশি জোর দিচ্ছি, শিক্ষকের মানে কোয়ালিটি টিচার্স, কোয়ালিফাইড টিচার্স, এটার উপর আমি খুব বেশি জোর দিচ্ছি। এছাড়া আমাদের টিভিএট সেক্টরের উন্নয়ন কিছুতেই সম্ভব না। তো আসলে আমি আগেই বলেছি যে আই এম কোয়াইট আনপ্রিপেয়ার্ড। হ্যাঁ, আমার খেয়ালই ছিল না, গেছিলাম ডেন্টিস্টের কাছে, এতক্ষণ ছিলাম, এই মাত্র ঘরে ঢুকলাম একটু আগে। তো এখানে কি আমার বন্ধু মুজাফর আছে নাকি? আবু সালে মুজাফর?
বিএমইটির ডিসি সাহেব কি আছেন? আচ্ছা, তো আমার তিনি নাই। নাই না? আচ্ছা আচ্ছা, সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আচ্ছা, তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে টায়ার্ডও বটে। সবাই ভালো থাকেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো আপনার সঙ্গে শেয়ার শেয়ার করার ইচ্ছা রইল। আজকে আমার এই পর্যন্তই। হ্যাঁ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সম্মানিত আমাদের ডিজি মহোদয় স্যারকে অসংখ্য ধন্যবাদ তার ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার কিছু দিক নির্দেশনামূলক কথা বলেছেন আমাদের মাঝে। আমরা এখন আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমাদের মাঝে ৩ জন সফল উদ্যোক্তা আছেন যারা টিভেট সেক্টরে টিভেট প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছেন এবং নিজেদেরকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আমি প্রথমে জেমস মার্টিন অধিকারী, উনি ক্যাটসন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনোভেশনের ফাউন্ডার। উনি দীর্ঘদিন যাবত ইনোভেশন এবং বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ডেভেলপ করছেন। আমি জেমস মার্টিন অধিকারীকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার জন্য ৩ মিনিট সময় বরাদ্দ। ওকে, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, মার্টিন দা বলেন। ওকে, আমি আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার জন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতেছি এবং টিবেট প্রফেশনাল নেটওয়ার্ককে ধন্যবাদ জানাই এই জন্য। বিশেষ করে বোরহানউদ্দিন হামজা সাহেব, উনি আমার অফিসে এসেছিলেন। উনি আমাকে আজকে সকালে ওনার সাথে কথা হয়েছে এবং উনি এই প্রোগ্রামের ব্যাপারে আজকে আমাকে অবগত করেছেন। তো আমি এর জন্য আসলে ওইভাবে প্রস্তুত ছিলাম না। আমাকে এই স্বল্প সময়ের মধ্যে এত কিছু বলাটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমি প্রথমে আমার কোম্পানির সম্পর্কে কিছুটা ধারণা দেই। আমাদের কোম্পানির নাম হচ্ছে ক্যাটসন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসেস। আমরা মূলত বিভিন্ন ধরনের ফ্যাব্রিকেশন কাজ, মেশিন ম্যানুফ্যাকচারিং এবং অটোমেশন নিয়ে কাজ করি। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমরা আমাদের সেবা দেই। আমার বেশ কিছু ইনোভেশন আছে। এর মধ্যে একটি আছে রুটি মেকিং মেশিন, যেটা গত 12-13 বছর যাবত বাংলাদেশে চলতেছে এবং আমার 63টা মেশিন সারা বাংলাদেশে চলে। বাংলাদেশ আর্মি, পুলিশ, এয়ারফোর্স, নেভি এবং বিভিন্ন হাসপাতালগুলি আমার এই মেশিন ব্যবহার করে। সারা বাংলাদেশে 63টা মেশিন চলতেছে এবং গত বছর আমরা একটা মেশিন এক্সপোর্ট করেছি মরিশাসে। তো আমি একটুখানি আমার স্ক্রিন শেয়ার করে আমার অ্যাক্টিভিটিস একটু আমি দেখাতে চাচ্ছি। আপনারা পরবর্তীতে মেসেঞ্জারে আমার লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে এগুলি পরবর্তীতে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ক্যাটসন ইঞ্জিনিয়ারিং এর। এখানে আমরা যে সমস্ত কাজ করি, যে সমস্ত মেশিনারিজ নিয়ে, সেগুলির ডিটেল এখানে দেওয়া আছে। এখান থেকে এই সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। আসলে মূলত আমি দেখলাম যে আমাদের দেশে অনেকেই উদ্যোক্তা তৈরির জন্য বিভিন্ন রকম মোটিভেশনাল স্পিকাররা বিভিন্ন রকম কথাবার্তা বলেন, তাদেরকে উৎসাহ প্রদান করেন যাতে উদ্যোক্তা তৈরি হয়। কিন্তু এদেরকে কোনো একটা উদ্যোগ নিতে গেলে এদের হাতে কিছু একটা তুলে দিতে হবে, যেটা নিয়ে তারা কিছু একটা শুরু করবে। তো সেই চিন্তা ভাবনা থেকে আমার এখানে বেশ কিছু আমার ইনোভেশন আছে, যেমন ইলেকট্রিক ঢেকি, অয়েল প্রেস মেশিন, হাইড্রোলিক অয়েল প্রেস, যেগুলি আসলে আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে এই অয়েল প্রেস গুলি চলে, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত কেউ এটা তৈরি করে নাই, আমি প্রথম করেছি। এবং এগুলি নিয়ে যদি অর্গানিক তেল কেউ বিজনেস করতে চায়, যেটা ইন্ডিয়াতে এখন ঘরে ঘরে ছোট ছোট উদ্যোক্তারা করতেছে, কিন্তু আমাদের দেশে ওইভাবে এখনো গড়ে ওঠেনি। এরপরে এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এখানে আমরা যে সমস্ত কাজগুলি করি এর সমস্ত ভিডিও আমরা এখানে নিয়মিত আপলোড করি। এখান থেকে অনেকেই এই পরবর্তীতে সময় সুযোগ মতো এগুলি দেখে নিতে পারবেন। প্রচুর ভিডিও আছে আমাদের কাজের এবং
যারা উদ্যোক্তা হতে চায় বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে ডিজাইনার হিসাবে ভালো কাজ করতে চায়, তাদের জন্য আমার কিছু মোটিভেশনাল স্পিচ আছে এখানে, যাতে তারা তাদের চিন্তা ভাবনাকে সঠিক পথে নিয়ে যেতে পারে, অগ্রসর হতে পারে। সেই বিষয়ে আমি কিভাবে আমাকে তৈরি করেছি সেটা আমি এখানে এই স্পিচের মাধ্যমে এখানে তুলে ধরেছি, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। তো এগুলি আপনারা পরবর্তীতে আশা করি দেখবেন। তো আমি উদ্যোক্তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। সেটা হলো যে আসলে আমরা যে বেঁচে আছি এটাই হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, এবং আমরা যদি উপলব্ধি করি যে আমরা আগামী দিন পর্যন্ত বাঁচবো, তাহলে কিন্তু আমাদের তখন আমাদের একটা চেতনা আসবে যে আমাদের এই একটা দিন আমরা কি করব। আমরা অবশ্যই ঘুমায়া সময়টাকে নষ্ট করব না। তো সেইভাবে যদি আমরা প্রত্যেক দিনের একটা প্রস্তুতি নেই যে আমাদের কি করা উচিত, তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় কাজটা সঠিকভাবে করতে পারি, এবং আমাদের সময়টাকে আমরা যদি ঠিকমতো খরচ করতে পারি, তাহলেও আমাদের কাজগুলিকে আমরা সঠিকভাবে আগাতে পারি, যেটা একজন উদ্যোক্তা হয়ে ওঠার জন্য খুব জরুরি। আমরা যেমন টাকা খুব হিসাব করে খরচ করি, সময়টাকেও আমাদের খুব হিসাব করে খরচ করা দরকার। এবং এই টাকা এবং সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে যে টাকা খরচ না করলে থাকে, কিন্তু সময় খরচ না করলে সেটা নিজে নিজেই চলে যায়। হ্যাঁ? তো এবং অনেকে আছে বিভিন্ন কাজ করতে লজ্জা পায়, উদ্যোক্তা হতে লজ্জা পায়। একজন গার্মেন্টস শিল্পের মালিক হতে চায়, কিন্তু তাকে টেইলার বললে সে লজ্জা পায়। আবার কেউ কোনো কাঠের কাজ করতে চায়, তাকে কাঠমিস্ত্রি বলে লজ্জা পায়। হ্যাঁ? তো এই ধরনের আহ চিন্তা ভাবনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের উম যারা আমরা উদ্যোক্তা হতে চাই, তাদের মূলত এমন কোনো একটা কাজ তাদেরকে বেছে নিতে হবে যে কাজটার মধ্যে তারা আনন্দ পায়, এবং সেটা ইউনিক হতে হবে। যেন সেখানে ইনোভেশন থাকে, ইউনিক হয় জিনিসটা। তাহলে সে ওই কাজটাকে এনজয় করবে এবং তার গ্রহণযোগ্যতা বাড়বে। তাহলে সে ব্যবসায়িক ভাবেও সে সফল হবে। আদারওয়াইজ সবাই যে কাজটা করে সেটা করতে গেলে সেখানে কম্পিটিশন থাকবে, এবং নতুন একটা ব্যবসার জন্য সেটা খুবই কষ্টকর একটা ব্যাপার। কারণ টিকে থাকার যে লড়াইটা, সেটা যে কতটা কঠিন, সেটা একজন নতুন উদ্যোক্তাই বুঝতে পারে। শুধু নতুন উদ্যোক্তা না, যারা পুরাতন উদ্যোক্তা তাদেরকেও এই টিকে থাকার লড়াইয়ে সংগ্রাম করতে হয়। এই সংগ্রামটা অনেক কঠিন, আর এই কারণেই আমরা উদ্যোক্তা তৈরি করতে পারি না, সবাই এটাকে ভয় পায়। আমরা আমাদের গণ্ডির ভিতর থেকে বের হইতে আমাদের একটা ভয়। আমরা আমাদের নিজেদের গণ্ডির বাইরে যেতে চাই না। যার কারণে আমরা ওই চাকরিকে বেশি সহজ মনে করি, ইজি মনে করি। যার কারণে আমাদের কোনো কিছুর উদ্যোগ নিতে আমরা ভয় পাই। এই ভয় থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, তাহলে আমরা একজন আ উদ্যোক্তা হয়ে উঠতে পারবো, এবং আমাদের আ একটা বিষয় হচ্ছে যে কোনো কিছুই আমাদের হাতে না। যেমন আমার চাকরি হবে কিনা, ব্যবসা হবে কিনা, আ টাকা পয়সা আসবে কিনা, এইসব বিষয়গুলি আসলে আমাদের হাতে না। এগুলি আমাদের কন্ট্রোলের বাইরে। আমাদের একটু কন্ট্রোলের মার্টিনদা, ভিতরে একটা মার্টিনদা একটু জিনিস, আমি সেটা আপনার হচ্ছে যে আমাদের একটু সাপ্লিমেন্ট করতে চাই। থেকে আমরা মার্টিনদা আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, মার্টিনদা হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? জি। আপনি যদি একটু সংক্ষেপ করেন ভালো হয়। আর হচ্ছে কি যে আপনার টিভেট এর এই ট্রেনিং বা টিভেট এডুকেশন বা টিভেট ট্রেনিং এর জার্নিটা যদি সংক্ষেপে বলেন, আর আপনার কথা সংক্ষেপে শেষ করলে ভালো হয় কাইন্ডলি। অনেক স্যাররা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন তো। আচ্ছা। আপনার টিভেট এর শেখার জার্নিটা অথবা আপনার এই ট্রেনিং এর জার্নিটা, ওইটা যদি সংক্ষেপে বলেন।
ওকে, আমি মূলত কারিতাসের মর্স থেকে 3 ইয়ার্স টেকনিক্যাল ট্রেনিং করেছি এবং তারপরে ইউটিআই কোর্স করেছি, আন্ডার ট্রেনিং ইনস্ট্রাক্টর কোর্স। এরপরে আমি ডিপ্লোমা করি। তো এভাবেই আমার ট্রেনিং পিরিয়ড শেষ হয়। তারপরে আমার চাকরি-বাকরির জীবন শুরু হয় এবং এর মধ্যে আমি বিটাক থেকে পিএলসির উপরে ট্রেনিং করি। এরপরে পার্টনারশিপ বিজনেস, সেখান থেকে বের হয়ে নিজের বিজনেস। এইভাবেই আমার যাত্রাটা। এবং এখন আমরা বিভিন্ন ধরনের মেশিন ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করি। তো এই হলো আমার জি, ধন্যবাদ ধন্যবাদ। ওই যে আমি জেমস মার্টিনের এই ওনার হচ্ছে গিয়ে যে কন্ট্যাক্ট এবং ডিটেলস গুলো আমি দিয়েছি চ্যাটে, আপনারা যারা যোগাযোগ করতে চান ওখানে যোগাযোগ করতে পারবেন। জি, কন্টিনিউ মাহমুদ ভাই। অসংখ্য ধন্যবাদ জেমস মার্টিন অধিকারীকে আপনার এন্টারপ্রেনারশিপের যে জার্নিটা এবং তরুণ উদ্যোক্তা বা যারা আগ্রহী উদ্যোক্তা আছে তাদের জন্য যে আপনি প্রচেষ্টা চালাচ্ছেন, সেজন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা থাকবে। এরপরে আমি অনুরোধ জানাবো আমাদের পরবর্তী এই সফল উদ্যোক্তা রোকসানা দীপু আপাকে। ওনার একটা ট্রেনিং সেন্টার আছে, প্রতিবেশী ট্রেনিং সেন্টার, সেখানে তিনি বিশেষ করে নারীদেরকে উদ্যোক্তা হওয়া এবং বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন এবং একই সাথে উনি একাধিকবার উদ্যোক্তা হিসাবে জাতীয় পর্যায়ে এবং প্রধানমন্ত্রীর কাছ থেকেও একাধিকবার পুরস্কার পেয়েছেন। তো আমি রোকসানা দীপু আপাকে আপনার টিভেট সেক্টরে আপনি যে প্রশিক্ষণ পেয়েছেন এটা কিভাবে আপনার হেল্প করেছে এবং আপনি আপনার যে এন্টারপ্রেনারশিপ জার্নি সে সম্পর্কে কিছু কথা বলবেন। আপনার জন্য নির্ধারিত সময় 3 মিনিট। দীপু আপা। জি, আসসালামু আলাইকুম সবাইকে। সবার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে সব শ্রদ্ধেয় স্যার ম্যাডামগণ রয়েছেন, বিশেষ করে আমাদের প্রিয় শাহজাহান স্যার থেকে শুরু করে শ্রদ্ধেয় শাহজাহান স্যার থেকে শুরু করে আমাদের সব শ্রদ্ধেয় স্যার রয়েছেন এবং মাসুম বিল্লাহ স্যার, মামুন খন্দকার, একদম সবাই, বোরহান হামজা স্যার থেকে সবাই আমার শিক্ষক আমি মনে করি, কারণ সবার থেকে আমি কিছু না কিছু শিখেছি। আর আজকে হয়তো আমি অনেক বড় বলবো না, একজন উদ্যোক্তা হয়েছি। আজকে আমি আমার হাতে আরো 15,000 উদ্যোক্তা তৈরি হয়েছে যারা ম্যাক্সিমামই টিবেট সেক্টরের সাথে আছে। আমি নিজেও টিবেট সেক্টরের একজন লেভেল 5 করা অর্থাৎ মাস্টার ট্রেনার হিসাবে আমি সফলতা লাভ করেছি। এই সব কিছুর অবদানের জন্য আমি একদম প্রথমেই আমার অন্তর থেকে ধন্যবাদ এবং আল্লাহর কাছে দোয়া এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এই মানুষগুলাকে আল্লাহ সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, যাদের জন্য আজকে আমি এত সফল হয়েছি। আমাদের শাহজাহান স্যার সবাই এবং সবাইকে ধন্যবাদ। তো এখানে অনেক আছে যারা আমার শিক্ষকও, যাদের কাছ থেকে আমি ট্রেনিং নিয়ে আজকে এত সফল হয়েছে এবং টিবেট সেক্টরে ঢুকেছি, যে রাজীব ভাই থেকে শুরু করে সবাই। তো আমি একটাই কথা বলতে চাই, আমি যদিও একদম ছোট্ট করে বলতে চাই যে আমি আসলে টিবেট সেক্টরে মানে যে শুরু থেকেই ছিলাম। তো তখন আমি হয়তো বুঝি নাই, আমি যুব উন্নয়ন থেকে একটা ট্রেনিং নিয়ে সেটা নিয়ে কাজ করছিলাম, কিন্তু যখনই টিবেটের এটা শুরু হয়েছিল তখন আমি স্কিল গুলো নিজে করেছি এবং আমি প্রথমে যদি আমি অনেক ছোট্ট করে শুরু করেছিলাম, আপনারা জানেন যে আমার একদম ছোট থেকে আমার 13 বছর 3 মাস বয়সে আমার বাল্য বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আমি এই কাজগুলোর সাথে লেগেছিলাম। যদিও তখন আমি 8ম শ্রেণীতে পড়াকালীন সময় এই কাজগুলো করতাম, টেইলারিং এন্ড ড্রেস মেকিং। তারপরে আল্লাহ সাহায্য করেছে, আমি হয়তো এখন ডবল MBA করেছি, ডবল মাস্টার্স করেছি, ঢাকা কমার্স কলেজের লেকচারার হিসাবে আছি এখন রাষ্ট্রঅর্থনীতি ডিপার্টমেন্টে। তো পাশাপাশি কিন্তু আমি উদ্যোক্তা হিসেবে কাজগুলো শুরু করে এতটাই পরিশ্রম করেছি এবং প্রত্যেকটা স্কিল আমি যখনই শুনেছি সেই দক্ষতা আমি নিজে যেমন মানে স্কিল গুলো অ্যাসেসমেন্টে বসেছি, পাশাপাশি আমি টিবেটের আন্ডারে যে ট্রেনিং গুলো হয়েছে প্রত্যেকটা ট্রেড কোর্সে আমি নিজে ভর্তি হয়ে করেছি এবং আমার এখানে যাদেরকে জব দিয়েছি, যদি এখন আমার এখানে 41টা মেয়ে জব করে আমার এই প্রতিষ্ঠানে, আমার শোরুম আছে, বুটিক আছে, জিম আছে, কারখানা আছে, ফ্যাক্টরি আছে। তো যারা আছে 41 জন আমার এখানে জব করে, প্রত্যেকে এই টিবেট সেক্টরের সাথে জড়িত এবং প্রত্যেককে আমি স্কিল করে নিয়েছি। আর আমি আল্লাহর কাছে শুকরিয়া করি যে আমি হয়তো এই কাজগুলো এত সফলভাবে করতে পেরেছি শুধু এই টিবেট সেক্টরের জন্য। পাশাপাশি এই যে স্কিল গুলো আমি দক্ষ হয়ে একদম প্রপার ভাবে কাজগুলো করতে পারছি, এটার কোনো তুলনাই নাই। হয়তো আজ আমি যুব উন্নয়নের পরিচয় দিচ্ছি, কিন্তু মূলত আমার
এই টিবেটের আসার জন্য বা টিবেট সেক্টরের জন্য বা স্কিলের জন্য বা পরিপূর্ণভাবে কাজটা কিভাবে করতে হয় সেটার জন্য একদম আমি আজকে সফল হয়েছি। আমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে 4 বার জাতীয় পুরস্কার পেয়েছি। যুব উন্নয়নের আমি প্রজেক্টের ট্রেনার হিসাবে এখন কাজ করছি। তো এরকম অনেক অসংখ্য প্রায় আমার হাতে 30,000 প্রশিক্ষণার্থী বের হয়েছে যুব উন্নয়ন থেকে, আমার নিজের প্রতিষ্ঠান থেকে। আমি যেখানে বসে ভবনটাও কিন্তু আমি এই উদ্যোক্তা হিসেবে কাজ করে, সফল উদ্যোক্তা হিসেবে কাজ করে আমার নিজের অর্থায়নে এই ভবনটা তৈরি করেছি। আমার হাজবেন্ড থেকে আমি মাত্র 40 টাকা নিয়েছি। এই 6 তলা ভবনটা আমার নিজের অর্থায়নে করেছি। এটাই না, আমি সাভার একটা এতিমখানা করেছি, মাদ্রাসা করেছি, বৃদ্ধাশ্রম করেছি 8 কাঠা জায়গার উপরে। সেইটাও আমার সম্পূর্ণ নিজের অর্থায়নে, কোনো অনুদান ফান্ড এই পর্যন্ত আমি নেই নাই, পাই নাই, আবেদনও করি নাই। আর আমি কোনো প্রজেক্টে কাজ করি না, সম্পূর্ণ আমার নিজের অর্থায়নে কাজ করি। তো এই সবকিছু সম্ভব হয়েছে। আমার এখানে সবই পেইড কোর্স, কোনোটা 200, কোনোটা 500 এরকম করে নিয়ে আমি করি। আমি জানি যে ফ্রি কোর্সের ভ্যালু কম, কারণ ভর্তি হয় না, ভর্তি হলে আসে না। সেই জন্য আমি এইভাবে অর্থায়নে করে থাকি। তো অনেক অনেক ধন্যবাদ সকলকে। আর সবাইকে বলবো, যদি আপনাদের এই টিবেট সেক্টরের সাথে অনেক দীর্ঘদিন আছি, বুরহান হামজা স্যারকে অনেক ধন্যবাদ। সব সময় আমাদেরকে লিঙ্ক পাঠিয়ে সবসময় আমাদেরকে মনে করিয়ে দেয় এবং অনেক দায়িত্ব পালন করে। তো আমি বুরহান হামজা স্যার থেকে শুরু করে আমাদের শাহজাহান স্যারকেও বলবো, স্যার যদি আপনাদের সময় হয় একদিন, এই যে আপনাদের টিবেট সেক্টরে থেকেই কিন্তু আমি এতটা সফলতা হয়েছি। আর আমি 27টা দেশেও গেছি ট্রেনিং দিতে নিতে সরকারি ভাবে, তো কোরিয়া, ফিনল্যান্ড। এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো যে এই টিবেটের জন্য যেটা আমার এত সফলতা হয়েছে, আমার প্রতিষ্ঠানে এতজন লোক চাকরি করতে পারছে, পাশাপাশি যেন আমি এত মানুষকে প্রশিক্ষণ দিতে পেরেছি। আপনারা যদি সশরীরে একদিন আমার এই প্রতিষ্ঠানগুলো একটু ভিজিট করেন, আমি অনেক খুশি হব। এই বলে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি স্যারকে, আমাদের সকল টিবেট পরিবারের সবাইকে, শাহ আলম স্যারকে, সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, এবং সবাই শুভকামনা করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এত বড় একটা প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ রোকসানা দীপু আপা। আপনি আপনার যেই উদ্যোক্তা হওয়ার যে প্রচেষ্টা এবং আপনি যে আমাদেরকে অনুপ্রাণিত করছেন, তাদেরকে সাপোর্ট দিচ্ছেন ট্রেনিং সহ বিভিন্ন ভাবে, এবং আপনি এইভাবে কাজ করে যাচ্ছেন, আপনার প্রতি আমাদের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং দোয়া রইল। আমরা এই পর্যায়ে আমাদের আরেকজন সফল উদ্যোক্তা আব্দুল্লাহ আল আরাফ মূলত কাজ করেন ইনোভেটিভ বিভিন্ন বিষয়গুলো নিয়ে, সোশ্যাল চেঞ্জেস এবং বিভিন্ন যে ইনোভেটিভ বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে। সো আরাফের একটা নতুন ইনোভেশন আছে মাটির প্রাণ, সেটা নিয়ে সে দীর্ঘদিন যাবৎ কাজ করছে। তো আমি আরাফকে বলবো, আরাফ আপনার এই বিষয়ে এন্টারপ্রেনারশিপের যে জার্নি এবং টিভেট সেক্টর থেকে আপনি কিভাবে একজন সফল উদ্যোক্তা হলেন সেই বিষয়ে যদি আমাদের সাথে শেয়ার করেন। ওভার টু আরাফ। থ্যাংক ইউ সো মাচ খন্দকার ভাই। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আরব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, টিপিএন কে আন্তরিকভাবে ধন্যবাদ যে আমাকে আজকে। জি জি, ক্যামেরা কি অন করা সম্ভব? আমার তো ক্যামেরা অন আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে। না, আমরা হামিদ স্যারের ছবি। না না, কন্টিনিউ প্লিজ, কন্টিনিউ। জি ধন্যবাদ। আমি আসলে এখানে আজকে আমাকে কথা বলতে, কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে আমাকে বলা হয়েছে। তো আমি আসলে আপনাদের প্রতি অনেক অনেক আন্তরিক কৃতজ্ঞ। শুরুতে যে আমি বলতে চাই, আমার টিবেট ক্যারিয়ারটা শুরু হয়েছে, আমি ক্লাস 9 থেকেই আমি টেকনিক্যাল স্কুলে পড়া থেকে, ওখান থেকে আমার ক্যারিয়ারটা শুরু টিবেটে। আমি ক্লাস 9-10 মাইজি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমি আমার টিবেটের জার্নিটা শুরু হয় সেখান থেকে। তো ওই ডিপার্টমেন্টে পড়াকালীন অবস্থায় আমার আমরা হাতে কলমে অনেক কিছু প্র্যাকটিস করতাম এবং শিখতাম। তো ওই জায়গা থেকে আসলে আমার মধ্যে একটা কিউরিসিটি কাজ করে ইনোভেশন ফিল্ডে কাজ করার, যে নতুন নতুন কিছু বানিয়ে হয়তো সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। যেমনটা আমরা উন্নত দেশগুলো যদি দেখি, তাদের স্টুডেন্টরা কিন্তু স্কুল জীবন থেকেই বিভিন্ন রকম প্রজেক্ট করে, বিভিন্ন রকম ইনোভেশন আইডিয়া নিয়ে কাজ করে। এগুলো তাদেরকে সামাজিকভাবে এবং আর্থিকভাবেও কিন্তু সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে অনেক সহায়তা করে। তো সেই জায়গাটা থেকে আমিও চেষ্টাটা শুরু করি। তারপরে আমি আমার যখন ক্লাস ভোকেশনাল শেষ করার পরে আমি ঢাকা পলিটেকনিকে আমার ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আমি কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে চলে আসি।
তো ওখানে আসার পরে আমার ভেতরে একটা নতুন আমার জন্য নতুন দ্বার উন্মোচিত হয় যে এই টেকনোলজি ফিল্ডে ইনোভেশন নিয়ে কাজ কিভাবে করা যায়। তো সেই সুবাদে আমি বাংলাদেশের বিভিন্ন রকম সংগঠনের সাথে আমি নিজেকে ইনভলভ করি। শুরুতে আমার আইডিবির সাথে আমি নিজেকে ইনভলভ করি একজন স্টুডেন্ট ভলেন্টিয়ার হিসাবে। তারপরে বেসিক স্টুডেন্ট ফোরাম, নাসা স্টুডেন্টস চ্যালেঞ্জ, এই বিভিন্ন রকম যারা ইউথ অর্গানাইজেশন তাদের সাথে আমি কাজ করা শুরু করি। সেখান থেকে আমি ভালো ভালো যারা তরুণ উদ্যোক্তা হয়েছেন বা আইটিতে যারা ভালো কাজ করতেছেন এদের সংস্পর্শে আমার কাজ করার সৌভাগ্য হয়। তো এই সব জায়গা থেকে আমি আসলে মোটিভেটেড হই কিভাবে নিজেকে তৈরি করা যায়। তো এরপরে 2017 সালের দিকে যখন একটা আমার মাটির পান আইডিয়াটা নিয়ে আমি আমার কাজ করা শুরু করি, তো শুরুর দিকে আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ফেস করি একজন টিবেট স্টুডেন্ট হিসেবে, সেটা হচ্ছে আর্থিক সহায়তা এবং একটা ভালো কর্ম পরিবেশ। সেখান থেকে আমি আমার ইনোভেশনটা তৈরি করব। তো সেই জায়গাটা থেকে আমাদের ইনস্টিটিউশন বাংলাদেশ আইডিবি এর প্রেসিডেন্ট স্যার এ কে হামিদ স্যার আমাদেরকে উৎসাহ প্রদান করে এবং আমাদেরকে আইডিবি থেকে একটা ল্যাব করে দেন। সেই ল্যাব থেকে আমার যাত্রা মূলত শুরু। সেখান থেকে আমরা একটা টিম কাজ করে আমরা আমাদের এই ইনোভেশন গুলো নিয়ে এখন পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমি এই জায়গাটাতে যদি বলতে চাই আমাদের টিভির স্টুডেন্টদের ইনোভেশন ফিল্ডে সবচেয়ে যেটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে তারা তাদের ইনস্টিটিউট থেকে সহায়তাটা পায় না। যদি ইনস্টিটিউট থেকে সহায়তা পাইতো তাহলে সেক্ষেত্রে আরো এরকম অনেক নতুন নতুন উদ্ভাবক বাংলাদেশে বেরিয়ে আসতো। কারণ হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যেভাবে পড়ালেখা করে তারা কিন্তু হাতে কলমে কাজ শেখে, যার ফলে ইনোভেশন করার ক্যাপাবিলিটি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে সবচেয়ে বেশি থাকে। কিন্তু আমরা যখন কোনো একটা আইডিয়া নিয়ে আমাদের টিচারদের কাছে শেয়ার করি, সেই টিচাররা সেটা কিন্তু প্রপারলি আমাদেরকে কিন্তু গুরুত্ব দেয় না, বিধায় আমাদের সেই ইনোভেশন আগ্রহটা হারিয়ে ফেলে। আমি যখন পলিটেকনিকে পড়া অবস্থায় বিভিন্ন রকম আইডিয়া নিয়ে কাজ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষকের পরামর্শ চাইতে যেতাম, কিন্তু আমি শিক্ষকদের কাছ থেকে কিন্তু ওভাবে কিন্তু সাপোর্টটা অনেক সময় পেতাম না। এর কারণে কিন্তু সারা বাংলাদেশে অনেক ইনোভেটররা আছে তারা এই প্রবলেম গুলা ফেস করে। এবং রিসেন্টলি আমি আইডিবির সাথে যে বর্তমানে যে কাজটা করতেছি, দেশে একটা ইনোভেশন ইকোসিস্টেম তৈরি করার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি আইডিবি রিসার্চ এন্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউটের মাধ্যমে, যেখানে শালম স্যার আমাদের হামিদ স্যারের মাধ্যমে আমরা আমরা এগিয়ে যাচ্ছি। তো এই জায়গাটাতে আমরা কাজ করে সময় দেখতে পাচ্ছি যে স্টুডেন্টদের মধ্যে একটাই কথা, তারা তাদের ইনস্টিটিউট থেকে তারা ওই রকম উৎসাহটা পায় না। যে আমরা যদি তাদের যদি কোনো একটা কাজে যদি ইনভলভ করতে চাই বা তাদের কোনো একটা আইডিয়া শেয়ার করি, তারা যে সেটা সেখানে ইমপ্লিমেন্ট করবে সেটার জন্য কর্ম পরিবেশ পায় না। তাই আমি এখানে আমাদের যেসব নীতি নির্ধারক স্যারেরা আছেন তাদেরকে বলবো ইনস্টিটিউট গুলোতে যাতে এই ধরনের ছোট ছোট ইনোভেশন ক্লাব করার ব্যাপারে যাতে তারা সচেষ্ট হয়। এতে করে হবে কি আমাদের স্টুডেন্টরা পলিটেকনিকে থাকা অবস্থায় তারা নতুন নতুন প্রজেক্টের প্রোটোটাইপ তৈরি করতে পারবে। সেই প্রোটোটাইপকেই তারা তাদের ডিপ্লোমার পরে তারা বিজনেসে কনভার্ট করতে পারবে। এই ক্ষেত্রে আমি আমার সৌভাগ্য হয়েছে আমার বিভিন্ন ইনোভেশন প্রজেক্ট গুলো নিয়ে বিভিন্ন দেশে ভিজিট করা। আমি এই পর্যন্ত 7টা দেশে ভিজিট করেছি, রাশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ আরো সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপালও গিয়েছিলাম। তো থাইল্যান্ডে যেটা দেখেছি সেটা হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং। এইটার প্রতি তারা খুবই গুরুত্ব দেয় তাদের ভোকেশনাল স্টুডেন্টদেরকে। তারা তাদের কোর্স চলাকালীন অবস্থায় তারা এমন কিছু নিজস্ব ডিপার্টমেন্টে অনুযায়ী তারা বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করে, প্রোটোটাইপ তৈরি করে, যেগুলোকে তারা তাদের কোর্স তারা তাদের তাদের ইনস্টিটিউটের সহায়তায় সেগুলোকে তারা ইন্ডাস্ট্রিতে বিজনেসে কনভার্ট করার জন্য তারা বিভিন্ন সুযোগ পায়। তো আমি রিকোয়েস্ট করব যাতে আমাদের পলিটেকনিক গুলোতে বা আমাদের টিবেট ইউনিভার্সিটি গুলোতে ইনোভেশন নিয়ে একটা কাজ করার জন্য স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যায় কিনা, যার মাধ্যমে যে কোনো স্টুডেন্টরা তাদের কাজ ইনোভেশন গুলোকে বা আইডিয়া গুলোকে বাস্তবে রূপ দিতে পারে। তো সর্বশেষ আমি আমার যদি মাটির পান নিয়ে বর্তমানে যে কাজটা করতেছি, আমি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের সাথে এটা আমার একটা যৌথ প্যাটার্নের দিকে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশের কৃষকদের কাছে এই পোর্টেবল সয়েল টেস্টিং ডিভাইস, এই ডিভাইসটা আমরা পৌঁছে দিব এবং সেটার জন্য আমাদের গবেষণা বর্তমানে চলমান আছে। আর একটা বিষয় যেটা হচ্ছে বলতে চাই, আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেক গবেষণার সুযোগ আছে টেকনোলজি নিয়ে। তো এই জায়গাটাতে আমাদেরকে স্টুডেন্টদের মধ্যে অনেক মোটিভেশনের অভাব আছে যে গবেষণা বা এই জাতীয় কাজে আমরা কেন এগিয়ে আসব। বিশেষ করে আমরা গবেষণা বলতেই বুঝি শুধুমাত্র ইউনিভার্সিটি লেভেল বা মাস্টার্স লেভেলে যারা বিভিন্ন থিসিস করে, বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে কাজ করে, কিন্তু এই কনসেপ্টটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে রিসার্চ পেপার বা গবেষণা প্রবন্ধ লেখার জন্য স্টুডেন্টদেরকে মোটিভেট করতে হবে। কারণ আমি থাইল্যান্ডে দেখেছি তার ভোকেশনাল স্টুডেন্টরা রিসার্চ পেপার লেখার মতো তাদের যোগ্যতা তারা ওভাবে তৈরি করে ফেলছে। কারণ তারা যে কোনো একটা কম্পিটিশন অ্যাটেন্ড করার আগে তারা তাদের ওই ইনোভেশন নিয়ে তারা একটা রিসার্চ পেপার লেখে। সেই রিসার্চ পেপার লেখার জন্য যদি কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা যায় বা পদক্ষেপ নেওয়া যায়, সেটাও অনেক
ভালো হয় বলে আমি মনে করি। তো এটা আসলে আমার ক্যারিয়ার সবেমাত্র শুরু। আমি আসলে মাত্র আমার 25 বছর চলমান আছে। তো এই স্বল্প সময়ে আসলে আমি নিজেকে এখনো আমি সফল বলতে এখনো চাচ্ছি না, কারণ আমার এখনো সামনে অনেক পথ বাকি আছে। আমি জানি অনেক চ্যালেঞ্জ আমাকে মোকাবেলা করতে হবে। আমি সবার কাছে দোয়া দরখাস্ত করছি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশে একটা ইনোভেশন কালচার তৈরি করার জন্য যাতে নিজেকে অবদান রাখতে পারি, সেই জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরাফকে এবং রোকসানা, দীপু এবং মার্টিন দা, কারণ আমার মনে হয় আপনাদেরকে দেখলে অন্যরাও উৎসাহিত হবে তাদেরকে এন্টারপ্রেনার হিসেবে নিজেদেরকে ডেভেলপ করার ক্ষেত্রে। তো আমরা এই পর্যায়ে আমাদের আজকের যে চিফ গেস্ট উনি উপস্থিত হতে পারেন নাই, আমরা দুঃখ ভারাক্রান্ত ভাবে সেটা জানাচ্ছি সবাইকে। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব ABM খোরশেদ আলম স্যারকে, ABM খোরশেদ আলম, ফর্মার এডিশনাল সেক্রেটারি, ফর্মার CEO-NSDC, সিনিয়র টিবেট অ্যাডভাইজার, ওয়ার্ল্ড ব্যাংক, আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি স্যারের বক্তব্য। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। অনেকেই বাই দিস টাইম অনুষ্ঠান ত্যাগ করেছেন, তারপরেও আসলে অনেক রাত হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে যারা কি নোট প্রেজেন্ট করেছেন, অনেক তথ্যবহুল ছিল। এন্টারপ্রেনারশিপ নিয়ে অনেক কিছু হচ্ছে বাংলাদেশে, কিন্তু গুঞ্জন যে কথাটা বলছে সেটা সূত্র ধরেই আমি বলছি, ব্যবসা এবং এন্টারপ্রেনারশিপের মধ্যে গুলিয়ে ফেলা হয়েছে অনেক কিছু, যার ফলে মুদি দোকানদার তৈরি করাকেও এন্টারপ্রেনারশিপ ধরা হচ্ছে, গ্রিল বানানোর দোকান তৈরি করাকেও এন্টারপ্রেনারশিপ ধরা হচ্ছে। আসলে মুদি দোকানদার তখনই এন্টারপ্রেনার হবে যখন সে সমাজের কোনো একটা সমস্যাকে সমাধান করে তার মাধ্যমে সে ব্যবসায়িক লাভ অর্জন করবে। আর একজন একটা ব্যবসা করেছে, সেটা দেখা দেখে আরেকজন আরেকটা ব্যবসা শুরু করলো, সে এন্টারপ্রেনার নয়, সে ব্যবসায়ী। তো এই জায়গাটাতে আমাদের একটু সবারই দৃষ্টি দেওয়া উচিত এবং এন্টারপ্রেনারশিপের যে মূল থিম সেই জায়গাতে কাজ করা উচিত। কাকে আমি এন্টারপ্রেনারশিপ বলবো, কি হলে এন্টারপ্রেনারশিপ বলবো। এরপরে আসি এন্টারপ্রেনার হওয়ার যে যোগ্যতা। একটা বিতর্ক সারা পৃথিবীতেই আছে যে এন্টারপ্রেনার ক্রিয়েট করা যায় কি ক্রিয়েট করা যায় না। যদি ক্রিয়েট করা যেত তাহলে সমাজে অনেক এন্টারপ্রেনার হতো। এন্টারপ্রেনার কিছুটা গড গিফটেড আর কিছুটা নার্সিং। এখন এই গড গিফটেড প্রতিভা কাদের থাকে? এরা একদল সাহসী মানুষ, জন্ম নেয় সাহস নিয়ে, যারা ঝুঁকি নিতে পারে। এন্টারপ্রেনারশিপের আরেকটা দিক হলো যে এন্টারপ্রেনারকে ঝুঁকি নিতে হবে, অনিশ্চিত পথে পা বাড়াতে হবে, যেটা এখনো টেস্টেড না, আদৌ সে সফল হবে কিনা সেটা নিয়ে কাজ করে যখন সে সফল হবে তখনই সে উদ্যোক্তা হলো। তো এই ঝুঁকি নেওয়ার প্রবণতা সব মানুষের মধ্যে থাকে না। কাজেই হ্যাঁ, অনেকের মধ্যে সুপ্তভাবে হয়তো থাকতে পারে। আমরা প্রশিক্ষণের মাধ্যমে যেটা করি সেটা হলো সুপ্ত প্রতিভাগুলোকে জাগিয়ে দেই, যাতে তার মধ্যে ছিল, ইনহেরিট করেছে সে আগে থেকেই, কিন্তু এতদিন সুপ্ত অবস্থায় ছিল, আমরা জাগিয়ে দিলাম, সে এন্টারপ্রেনার হয়ে গেল। এই ধরনের এন্টারপ্রেনার সমাজে আছে। তো এখন দরকার হলো রাষ্ট্রীয় কাঠামো। আমি আশা করছিলাম যে এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেমের ব্যাপারে আমির সাহেব কিছু বলবেন। আমির সাহেব কিছু বলেননি। আমি আশা করেছিলাম বিটিভি কি বলে টেকনিক্যাল এডুকেশনের ভারপ্রাপ্ত ডিজি মহোদয়ের কাছ থেকে টেকনোলজি বেস কিছু শুনবো। আমি যদি একটু পিছনের দিকে যাই, আমরা
যেহেতু আজকে বিশেষভাবে আমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত এন্টারপ্রেনিউর হওয়া নিয়ে কথা বলছি, সেই জন্য প্রসঙ্গটা অবতারণা করা যে কারিগরি শিক্ষার যতগুলো ট্রেড আছে তার মধ্যে কতগুলো ট্রেডে অ্যাকচুয়ালি এন্টারপ্রেনিউর হওয়ার সুযোগ আছে, এইটাও একটু দেখতে হবে। কেন কথাটা বললাম, আমরা যদি এই 45টা 48টা ট্রেডের দিকে দেখি, টেকনোলজির দিকে দেখি, তাহলে দেখব যে ম্যাক্সিমাম টেকনোলজি সিলেবাস গুলো তৈরি করা হয়েছে চাকরি করার জন্য, এন্টারপ্রেনিউর হওয়ার জন্য নয়। যে কথাটা একটু আগে আমাদের একজন সফল উদ্যোক্তা বলে গেলেন যে প্রজেক্ট বেসড লার্নিং, এটা বিটিভির সবাই জানে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সবাই জানে, কিন্তু বাস্তবায়ন নাই। এটা গেল আমাদের ইনস্টিটিউশনাল প্রবলেম। আমরা যদি আমাদের সিলেবাস গুলোকে এন্টারপ্রেনিউরশিপ ওরিয়েন্টেড করে তৈরি করতে পারতাম, তাহলে যে কথার আরেকজন উদ্যোক্তা বলে গেছেন যে ছাত্র জীবনে শিক্ষকদের সহযোগিতা পাননি, এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। এরপরে যেটা হলো, শিক্ষা জীবন শেষ করে এন্টারপ্রেনিউর হিসেবে যখন সে পা বাড়াবে বা এন্টারপ্রেনিউর হওয়ার যখন চিন্তা করছে, সে ওই মুহূর্তে তাকে ওই শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা সে নিয়েছে এন্টারপ্রেনিউর হিসেবে, তার বাইরে তাকে কিছু কৌশল শিখাতে হবে, যার জন্য বাস্তব সফল এন্টারপ্রেনিউরদের সাথে তার একটা সংযোগ ঘটাতে হবে এবং তার পিছনে একজন মেন্টর নিয়োগ করতে হবে, যে মেন্টর তাকে তার পরবর্তী জীবনে তাকে সহায়তা করবে সফল এন্টারপ্রেনিউর হওয়ার জন্য। আমরা মেন্টরশিপের কথা অনেকদিন যাবত বলে আসছি। আমার মনে হয় যখন আমি বিসিকে কাজ করি তখন থেকে আমরা মেন্টরশিপের কথা বলে আসছি, হয়নি। এসএমই ফাউন্ডেশনে যখন ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কাজ করি, ডাইরেক্টর হিসেবে কাজ করি, তখনও বলে আসছি, হয়নি। এসএমই স্ট্রেংথেনিং প্রজেক্ট ছিল এডিবির, সেখানে এন্টারপ্রেনিউর তৈরি করার জন্য ট্রেনিং প্রোগ্রাম ছিল। সবচেয়ে হাস্যকর বিষয় হলো, ওই প্রজেক্টের আমি পিডি ছিলাম আমার পদাধিকার বলে, কিন্তু হাস্যকর বিষয় হলো এন্টারপ্রেনিউর তৈরি করার জন্য 3 দিনের ট্রেনিং, এবং আমরা 10,000 লোককে ট্রেনিং দিয়েছিলাম। আমার মনে হয় না যে 10 জনের এন্টারপ্রেনিউর হয়েছে পরবর্তী জীবনে। কিন্তু এই লার্নিং গুলো কোনো শিক্ষা নেই, না থাকার কারণে যে যখন পারছে, যেখান দিয়ে পারছে সেখান দিয়ে প্রোগ্রাম থ্রো করে দিচ্ছে। এখন বাংলাদেশ ব্যাংকও এন্টারপ্রেনিউর বানাচ্ছে, বিডাও এন্টারপ্রেনিউর বানাচ্ছে, ফাউন্ডেশন এন্টারপ্রেনিউর বানাচ্ছে, আর বিভিন্ন এনজিও এন্টারপ্রেনিউর বানাচ্ছে। দেশে তো এন্টারপ্রেনিউর সয়লাভ হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে ওই যে একজন প্যাটেন্টের স্ট্যাটিস্টিক্স দিল, প্যাটেন্টের স্ট্যাটিস্টিক্স যদি দেখা যায়, তাহলে বাস্তবে আমাদের কয়টা ইনোভেশন আছে, কয়টা অ্যাকচুয়ালি এন্টারপ্রেনিউরশিপ অ্যাক্টিভিটিস আছে, সেটা হাতে গুনে বলে দেওয়া যাবে। তাহলে এইটার জন্য যে ইকোসিস্টেম দরকার ছিল, সেই ইকোসিস্টেম আমরা ডেভেলপ করতে পারিনি। তার প্রথম ধাপে হলো ব্যবসা পরিচালনাকে সহজ করা। 2009-এ যখন ব্যবসা পরিচালনা সূচক প্রকাশ করা হয়, তখন আমি অস্ট্রেলিয়ার মেলবোর্নে রেমিড ইউনিভার্সিটিতে ওই লঞ্চিং প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। দেশে এসে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে ধাক্কাধাক্কি শুরু করলাম যে কিভাবে ব্যবসা সহজ করা যায়, এটা নিয়ে কাজ করতে হবে। যাই হোক, এরপরে এই ইস্যুটা নিয়ে খুব জোরালো কাজ করছিলেন আমাদের আমিনুল সাহেব, বিডার চেয়ারম্যান থাকা অবস্থায়। উনি চলে যাওয়ার পরে বাংলাদেশে ব্যবসা সূচক তো, সহজীকরণ সূচকে তো বাংলাদেশের অগ্রগতি হয়ই নাই, পরবর্তী পর্যায়ে আরো নিম্নগামী হয়েছে। কাজেই দেখা গেল যে আমরা ব্যবসাকে সহজ করতে পারিনি। তো ব্যবসাকে যদি সহজ করতে না পারি, তাহলে একজন উদ্যোক্তা কিভাবে উদ্যোগ নেবেন?
আসেন এই উদ্যোগের সাথে উদ্যোগ গ্রহণের সাথে সেটা যদি ইন্ডাস্ট্রিয়াল উদ্যোগ হয় তাহলে তো কথাই নাই। 17টা না 18টা লাইসেন্স লাগে এবং এই 17টা 18টা লাইসেন্স নিতে গেলে আপনার পুঁজি যা আছে তার এন্টারপ্রেনারের পুঁজি কেন আরো বাপমার পুঁজি নিয়েও শেষ। আমরা ক্রমাগত ট্রেড লাইসেন্সের দাম বাড়িয়েই যাচ্ছি। আমি একটা জিনিস বুঝতে পারি না সরকারের এতে কত টাকা আয় হয়। আমরা একটা প্রস্তাব করেছিলাম সরকারের কাছে যে যারা এন্টারপ্রেনার হবে সে টিভেট সেক্টরে হোক স্কিল সেক্টরে হোক, যারা কোনো স্কিল বাস্তবায়ন করার জন্য সমাজের কোনো সমস্যা সমাধানের জন্য যারা এন্টারপ্রেনার হবে তাদেরকে নামমাত্র মূল্যে ট্রেড লাইসেন্স দেওয়া হোক। যদি প্রচলিত সরকারি সংস্থা সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ এটা দিতে না পারে তাহলে অন্তত এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের নামমাত্র মূল্যে ট্রেড লাইসেন্স দেওয়া হোক, যাতে তারা একটা ব্যবসা করার একটা লিগাল আইডেন্টিটি পায়। কেন আইডেন্টিটিটার দরকার? কারণ এই আইডেন্টিটিটা ছাড়া সে কোনো ব্যাংকে যে অ্যাকাউন্ট করতে পারবে না, তাদের ফিনান্সিয়াল অ্যাক্সেস শুরুই হবে না তার ওই আইডেন্টিটি ছাড়া। বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার করেছে, আপনারা জানেন কিনা, যে কারিগরি শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টে যারা প্রশিক্ষণ প্রাপ্ত, যাদের দক্ষতার সার্টিফিকেট আছে, তারা সার্টিফিকেট জমা দিয়ে উইদাউট কোলাটারাল তারা স্টার্ট আপ করার জন্য, এন্টারপ্রেনার হওয়ার জন্য লোন পাবে। আমি জানি না বাংলাদেশে কয়জন উদ্যোক্তা আদৌ এই লোন পেয়েছেন, এই স্ট্যাটিস্টিক্স আমার নাই। আমার অনুরোধ রইল আইডিবি যারা আছেন, এই সার্কুলারটা আপনাদের সাথে বহু কষ্ট করে করানো হয়েছিল, আপনারা একটু স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেন যে আদৌ ব্যাংকগুলো এই কাজটা, এই সার্টিফিকেট জমা নিয়ে আপনার কোনো এন্টারপ্রেনারকে কোলাটারাল ছাড়া কোনো ফান্ড রিলিজ করেছে কিনা। আমি বছর 2 আগে করোনার সময় সম্ভবত একটা টিভি টক শোতে এই কথাটা নিয়ে কথা বলেছিলাম। আমার কাছে একজন ব্যাংকার আমার সাথে ছিলেন ডায়ালগে, একটা প্রাইভেট ব্যাংকের এমডি, উনিও স্বীকার করেছেন যে হ্যাঁ উইনারা এই ধরনের একটা সার্কুলার বাংলাদেশ ব্যাংক থেকে পেয়েছে, কিন্তু সার্কুলার বাস্তবায়ন হয়েছে কিনা উনি আমাকে এটা কনফার্ম করতে পারেননি। তাহলে আমাদের যে বড় কাজ ব্যবসাতে এন্টারপ্রেনারশিপে এন্ট্রি নেওয়া, এবং সেকেন্ড কাজ হলো এন্টারপ্রেনারশিপে ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসে যাওয়া, থার্ড হলো মার্কেট অপরচুনিটি। এই মার্কেট অপরচুনিটির আরেকটা জায়গায় আমাদের বড় বড় উদ্যোক্তাদের মাইন্ডসেট খুব একটা ফেভারেবল না। সরকার বহু আগে, সম্ভবত এরশাদ সাহেবের আমলে, যখন মওদুদ সাহেব শিল্পমন্ত্রী ছিলেন, তখন আপনার লিঙ্কেজ ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামটা ছিল এরকম যে আমাদের যত রকম মেশিনারিজ আছে, যত রকম ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রিগুলোর স্পেয়ার পার্টস গুলো যাতে লোকালি তৈরি করা যায়, ফরেন কারেন্সি সেট করা যায়, এবং যে লিড টাইম সাশ্রয় করা যায়, এবং বড় বড় প্রতিষ্ঠান ছোট ছোট প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হবে এবং তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট তারা সেই প্রতিষ্ঠান থেকে কিনবে। কর্মসূচিটার নাম দেওয়া হয়েছিল সাব কন্ট্রাক্টিং, এবং এই সাব কন্ট্রাক্টিং একটা আইনও হয়েছিল। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে তখন সরকারি পৃষ্ঠপোষকতায় বা সরকারের বাধ্যবাধকতায় সরকারি কল কারখানাগুলো এই সাব কন্ট্রাক্টিং এ যুক্ত হয়েছিল। ইভেন বাংলাদেশ রেলওয়ে সাব কন্ট্রাক্টিং এ যুক্ত হয়েছিল, যারা অনেক ধরনের পার্টস কনজিউম করে, যাদের সাপোর্ট অনেক ধরনের উদ্যোক্তা বাংলাদেশে তৈরি হতে পারত ইঞ্জিনিয়ারিং সেক্টরে। কিন্তু পরবর্তী পর্যায়ে সরকারের নীতি নির্ধারকরা এই কর্মসূচিটাকে আর এগিয়ে নেয়নি বা এটার পৃষ্ঠপোষকতা করেনি। মার্কেট ক্রিয়েট করার একটা প্রবণতা, একটা কর্মসূচি, উদ্যোগ থাকতে হবে। এই মার্কেট ক্রিয়েট করার উদ্যোগ না থাকলে নতুন যারা প্রোডাক্ট নিয়ে আসবে, এন্টারপ্রেনাররা বা সার্ভিস নিয়ে আসবে, সে যদি মার্কেট না পায় তাহলে তো তার উদ্যোগ শুরুতেই মার খাবে।
এখন এই মার্কেটের জন্য, মার্কেট তৈরি করার জন্য, অপরচুনিটি তৈরি করার জন্য সরকারের ফেভারেবল পলিসি লাগে। আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম শিল্প মন্ত্রণালয় থেকে 2009 এর শিল্প নীতিতে, যে বাংলাদেশে সংযোজন শিল্পের প্রসার ঘটাতে হবে। সংযোজন শিল্পের প্রসার না ঘটালে উদ্যোক্তা তৈরি হবে না এবং দেশের সমৃদ্ধি আসবে না। আমাদের দেশে শুধু সরকারি নীতি নির্ধারক অনেক প্রতিষ্ঠান, বিশেষ করে আমি এনবিআর এর কথা বলবো, তাদের দৃষ্টিভঙ্গি হলো একটা ইন্ডাস্ট্রি মানে সে ওই যে বিষয়ে তার ইন্ডাস্ট্রি, সেই বিষয়ের A to Z সবকিছুই তাকে করতে হবে, তাইলে সেই ইন্ডাস্ট্রি। এবং যার জন্য 2012 সালে ওয়ালটনের ফ্যাক্টরি যখন ভিজিট করি, তখন দেখি যে ফ্রিজ বানানোর রাবারের গ্যাসকেটটাও ওয়ালটন তৈরি করে, অথচ এই কাজটা আরেকজন এন্টারপ্রেনারকে দেওয়া যেত। তো আমাদের যারা গার্মেন্টস ফ্যাক্টরি ওনার, প্রথম দিকে অ্যাক্সেসরিজ তারা বাইরে থেকে ইম্পোর্ট করতো, তারপরে লোকাল কিছু অ্যাক্সেসরিজ তৈরি এন্টারপ্রেনার চলে আসলো, যারা অ্যাক্সেসরিজ তৈরি করে একটা চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে সাপোর্ট দিল। কিন্তু আমাদের ব্যবসায়ীদের অ্যাটিটিউড এরকমই হলো, বড় বড় ব্যবসায়ীদের, যেহেতু তাদের হাতে ব্যাংক লোন পাওয়াটা খুব ইজি, দে ক্যান মেক এনিথিং, সো তারা নিজেরাই পরবর্তী পর্যায়ে বড় বড় সাব কন্ট্রাক্টিং বা বড় বড় অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি খুলে বসলো, এবং এই অ্যাক্সেসরিজ খোলার মধ্য দিয়ে তারা যে কাজটা করলো সেটা হলো যে বায়ারদের সাথে যোগাযোগ করলো, তুমি আমার এই ফ্যাক্টরি থেকে অ্যাক্সেসরিজ নাও, তোমাকে আমি একটা কমিশন দেব। ফলে সেই অ্যাক্সেসরিজের ব্যবসা ছোটখাটো যারা উদ্যোক্তা ছিল তারা সব উইন হয়ে গেল, বড় বড় উদ্যোক্তারা আসলো, এবং এখন যে অবস্থা দাঁড়াচ্ছে যে আপনার এই নমিনেটেড ফ্যাক্টরি ছাড়া কেউ আর সাপ্লাই দিতেই পারবে না, বায়ার কারোটা নেবেই না, কারণ নমিনেটেড ফ্যাক্টরি হলে ওই অ্যাক্সেসরিজ থেকেও বায়ারদের কাছে কিছু কমিশন পৌঁছে যায়। তো আমাদের এই যে ব্যবসায়ীর এই কিছু জায়গায় যে আমাদের একটা কম্পিটিশন আইন হয়েছে, কিন্তু তার কোনো বাস্তব প্রয়োগ নাই। কম্পিটিশন আইনে বলা আছে এমন কোন ইন্ডাস্ট্রিকে এমন পর্যায়ে যেতে দেওয়া যাবে না যাতে সে একচেটিয়া মার্কেট দখল করতে পারে। তো আমাদের বেলায় কি হলো, আমাদের বেলায় এমন এমন প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাংলাদেশে, যারা বাংলাদেশের একক চাহিদা, বাংলাদেশের সমগ্র চাহিদা এককভাবে মেটাতে পারে, ফলে অন্যের আসার সুযোগ নাই। আমি ইউনিলিভারের ডাইরেক্টর হিসেবে কাজ করেছি 3.5 বছর। ইউনিলিভারের সাথে বিট করার মতো বাংলাদেশের এই টয়লেটরি সেক্টরে কোনো প্রতিষ্ঠান নেই। কেন নেই? কারণ কেউ যখনই বেরিয়ে যায়, তার মাথা তারা দেয়, ইউনিলিভার তাকে কিনে নেয়। তাইলে আমার কম্পিটিশন আইনের অস্তিত্ব কোথায় রইল? এগুলো সবই মার্কেট ইকোসিস্টেমের বিষয়। আরেকটা জায়গা আছে, সেটা হলো টেকনোলজি ট্রান্সফার। আমরা মনে করি যে টেকনোলজি ট্রান্সফার, আকাশে উড়ে টেকনোলজি বাংলাদেশে আসবে। টেকনোলজি ট্রান্সফার হবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিজের মাধ্যমে, আপনার ফরেন ইনভেস্টমেন্টের মাধ্যমে। আমরা ফরেন ইনভেস্টমেন্টের জন্য যে সুযোগ সুবিধা দিচ্ছি, বাস্তবে যখন এখানে একজন এন্টারপ্রেনার আসে ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে, আমাদের এই কমপ্লেক্স সিস্টেম এবং দাঁড়ে দাঁড়ে দৌড়ানোর কায়দা দেখে তারা চলে যায়। চাকরি জীবনে প্রায় 7 বছর আমি ইন্ডাস্ট্রির সাথে অ্যাক্টিভলি রিলেটেড ছিলাম, এবং দেশি বিদেশি অনেক বড় বড় প্রতিষ্ঠানের সাথে আমার কথা হয়েছে। অনেকেই ইনভেস্ট করতে ফিজিবিলিটি স্টাডি করে কিছু টার্ম দিয়েছে, এবং আমাদের এই রিজনে ফরেন ইনভেস্টমেন্ট মনে হয় বাংলাদেশেই কম, অথচ আমরা এটাকে অ্যাড্রেস করছি না। তো এই আজকের এই বিশেষ দিনে, এন্টারপ্রেনারশিপের এই বিশেষ দিনে, এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য, আসলে কথা বলতে হবে। আমরা অনেকেই এখন কথা বলা ভুলে গেছি, মনে করি কথা বললে আমার পিছনে কে নাকে দৌড় দেয়। কথা বলা ভুলে গেছি। কথা না বললে, ইস্যুগুলো রেইজ না করলে এর কোনো সমাধান হবে না।
আমরা যদি সবাই ইয়েস মিনিস্টার হয়ে যাই তাহলে সমাধান আসবে না। যাই হোক, অনেক কথা বললাম, রাত অনেক গভীর হয়েছে। আমাকে আজকের এই অনুষ্ঠানে দাওয়াত করার জন্য এবং আমার চাকরি জীবনের অভিজ্ঞতা পুষ্ট কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তবে আমি কখনোই হতাশ ছিলাম না, এখনো হতাশ নই। আমি মনে করি যতদিন বেঁচে থাকবো, অ্যাক্টিভ থাকবো, দোয়া করবেন যাতে অ্যাক্টিভ থাকি। যতদিন অ্যাক্টিভ থাকবো এই টিভেট সেক্টরে, স্কিল সেক্টরে কাজ করে যেতে চাই, এন্টারপ্রেনিউরশিপ নিয়ে কাজ করে যেতে চাই। এবং আমরা কেবল কাগজ দেখতে চাই না। আমার যতটুকু মনে পড়ে, ক্লাস্টার ডেভেলপমেন্ট স্টাডি আমরা 2011 সালে শেষ করেছিলাম এসএমই ফাউন্ডেশনে, কিন্তু তাকে যে পলিসি সাপোর্ট দেওয়ার কথা ছিল সেটা আমরা ওইভাবে দিতে পারি না। ক্লাস্টার হলো এস্টাবলিশড এন্টারপ্রেনিউরদেরকে নিয়ে, তাদেরকে আর নতুন করে এন্টারপ্রেনিউর বানানোর কোনো সুযোগ নাই। কাজেই আমরা যদি এমন কোনো ক্লাস্টার ডেভেলপ করতে পারি, একদম নতুন সেক্টর নিয়ে, নতুন ইন্ডাস্ট্রি নিয়ে, নতুন ধ্যান ধারণা নিয়ে একটা ক্লাস্টার, তাহলেই বুঝবো যে এসএমই ফাউন্ডেশন তার সার্থকতার দিকে যাচ্ছে। যে সমস্ত প্রতিষ্ঠানে কাজ করে এসছে অতীতে, তারা যদি ভালো কাজ করে তাহলে মনে হয় যে আমিও সেই ভালো কাজের অংশীদার। আমি আশা করব প্রতিষ্ঠানগুলো দিন দিন ভালো কাজ করবে এবং আপনারা যে প্ল্যাটফর্ম করেছেন, এই প্ল্যাটফর্মে যেভাবে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, হয়তো একসময় একটা জনমত তৈরি হবে এবং এই জনমত একসময় হয়তো পরিবর্তনের একটা সূচনা ঘটাবে বা পরিবর্তনকারী যারা আছে তাদের মস্তিষ্কে পরিবর্তনের চিন্তার বীজ রোপণ করে দেবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ জনাব খোরশেদ আলম স্যারকে। স্যার আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক পলিসি লেভেলে এবং স্যারের দীর্ঘ যে অভিজ্ঞতা আছে এসএমই ফাউন্ডেশন থেকে শুরু করে টিভেট সেক্টর এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যে তিনি দীর্ঘ একটা কর্মজীবন পার করেছেন, সে সকল অভিজ্ঞতাগুলো আমাদের মাঝে শেয়ার করলেন এবং তিনি যেভাবে এখনো আমাদের সাথে কাজ করে যাচ্ছেন দেশের দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা উন্নয়নের জন্য, যেভাবে তিনি কাজ করে যাচ্ছেন, আমরা স্যারের জন্য দোয়া করি এবং আমরা যা চাই স্যার যেন সবসময় আমাদের সাথে এভাবে আমাদের অভিভাবকের মতো আমাদের সাথে থাকেন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা ভোট অফ থ্যাঙ্ক জানানোর জন্য রিকোয়েস্ট করছি আমাদের আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান ভাইকে। তিনি মূলত আমাদের এখানে ভোট অফ থ্যাঙ্কস এবং ক্লোজিং করবেন আমাদের আজকের প্রোগ্রামটা। ওভার টু আনিস ভাই। Thank you very much. Am I audible? Yes. Thank you. যদিও আজকের প্রোগ্রামে চিফ গেস্ট নাই, চিফ গেস্ট, চেয়ার অফ দিস ওয়েবিনার, স্পেশাল গেস্ট and their valued participants, assalamu alaikum, late but very good evening. So আজকের প্রোগ্রামে TVET প্রফেশনাল নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত ওয়েবিনারে আমাদের সর্বশেষ আমাদের খোরশেদ আলম স্যার যে কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করলেন, এরপর আসলে অন্য কোনো কথা শোনার আর শুনতেও আর ভালো লাগবে না, বাট স্যার আমাদের যে দিক নির্দেশনাগুলো দিলেন, আই হোপ যে আমরা এগুলো নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো। তো আমি টিবেট প্রফেশনাল নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারে উপস্থিত সকল অতিথি ও অন্যান্য সকল বক্তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের ওয়েবিনারে আমাদের সকল অতিথির উপস্থিতিতে নিশ্চিতভাবে আমরা বলতে পারি আজকের ওয়েবিনারটা বেশ আলোকিত হয়েছে। এজন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আমরা আশা করি আজকের ওয়েবিনার থেকে আমাদের অতিথিদের কাছ থেকে যে সমস্ত মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা আমরা পেয়েছি এবং আমরা আশা করি যে এই বিজনেস ডেভেলপমেন্ট যে ইস্যুটা, যেটা আগে আমরা বলছি প্রমোটিং এন্টারপ্রেনারশিপ থ্রু টিভেট ইন বাংলাদেশ, এই ইস্যুটা ছাড়া আসলে টিভেট সেক্টরে শুধু টিভেট সেক্টর কিন্তু এগিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। তো আমরা বিশ্বাস করি টিভেটের পাশাপাশি এন্টারপ্রেনারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের এবিএম খোরশেদ আলম স্যার খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন আমাদেরকে। তো আজকের প্রোগ্রামে
আমাদের অতিথিগণ যে বিষয়গুলো মাধ্যমে আমাদেরকে যে সমস্ত ইনফরমেশন গুলো দিলেন, সেগুলো নিয়ে আমরা আশা করি যে টিবেট প্রফেশনাল নেটওয়ার্ক সামনের দিকে সুন্দর মতো করে এগিয়ে যেতে পারবে। এবং আমরাও বিশ্বাস করি যে কারিগরি শিক্ষার পাশাপাশি বিজনেস ডেভেলপমেন্ট যে উইং বা এন্টারপ্রেনারশিপ আমাদের দেশে কারিগরি, বিশেষ করে এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা তৈরিতে অন্যতম ভূমিকা পালন করছে। আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। বিশেষ করে আই লাইক টু এক্সপ্রেস আওয়ার অ্যাপ্রিসিয়েশন টু দ্য পার্টিসিপেন্টস, যারা একদম সন্ধ্যা থেকে এই প্রোগ্রামে জয়েন করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এবং আমাদের সাথে আমাদের গুঞ্জন ডালাগুটি, উনিও নেপাল থেকে জয়েন করেছিলেন। তো আমরা সবাইকে আবারও টিবেট প্রফেশনালস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের যারা অর্গানাইজিং কমিটি, তারা গত বেশ কিছুদিন ধরে তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তো আমি তাদেরকে 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 এই প্রোগ্রামটা সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এন্ড রিয়েলি ইট ওয়াজ ভেরি মাচ কমেন্ডেবল যে আপনারা অনেক পরিশ্রম করেছেন এবং যে ইনফরমেশন গুলো তুলে নিয়ে আসার চেষ্টা করেছেন। এবং আমাদের মাঝখানে যে সুন্দর মুখগুলো, আমাদের এই খোরশেদ আলম স্যার, পাশাপাশি এসএম এর ম্যানেজিং ডিরেক্টর, আমাদের জেনবিডির ম্যানেজিং ডিরেক্টর, ওনাদেরকে আমরা নিয়ে আসতে পেরেছি। তো আমরাও বিশ্বাস করি যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যে আইডিয়াস গুলো আমাদের বিশেষ করে আমাদের স্যারদের কাছ থেকে পেলাম, সেই আইডিয়া গুলো নিয়ে আমরা টিবেট প্রফেশনাল নেটওয়ার্ক আমরা আশা করি যে আমরা বাংলাদেশের জন্য বেশ কিছু ভূমিকা রাখতে পারবো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। তো মানে পরিশেষে আমি বলতে চাই, let us carry forward the lessons learned, whatever we have learned from this webinar. তো আমরা যে লেসন্স গুলো নিতে পেরেছি, আমরা যদি if we can work together, I hope যে আমরা টিবেট প্রফেশনাল নেটওয়ার্ক they can bring success for the betterment of Bangladesh. পরিশেষে আমি আবারও আমাদের সকল অতিথি এবং পার্টিসিপেন্টদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের ওয়েবিনার এখানেই শেষ করতে যাচ্ছি। বিকজ অফ আমাদের তো অনেক অনেক রাতও হয়ে গেছে। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, গুড নাইট, সবাই ভালো থাকবেন। ওভার টু খন্দকার আব্দুল্লাহ, আমরা শেষ করলাম, আমরা এখন লিভ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আনিসুজ্জামান ভাইকে আমাদের প্রোগ্রামটাকে সুন্দরভাবে ক্লোজিং করার জন্য। সকল পার্টিসিপেন্ট এবং আমাদের শ্রদ্ধেয় সকল অতিথিবৃন্দ, সকলকে আমরা শুভেচ্ছা জানিয়ে এবং আমরা আজকের এই প্রোগ্রামে আপনারা যে অংশগ্রহণ করেছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা অফিসিয়ালি আমাদের প্রোগ্রাম ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন। আসসালাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।